ফের গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তার বাড়ি, শ্বশুরবাড়ি, পিসির বাড়ির পাশাপাশি মিডলম্যান প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতেও অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি। এসএসসি নবম দশমে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাজ্যের 6টি জায়গায় চলে তল্লাশি অভিযান। জামিন পাওয়ার 15 মাসের মাথায় ফের গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর পর এবার ইডির জালে বড়োয়ার তৃণমূল বিধায়ক। অভিযোগ, ইডি অফিসারদের দেখে পালানোর চেষ্টা করেন তিনি, লুকিয়ে ফেলার চেষ্টা করেন মোবাইল ফোন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার মোবাইল ফোন উদ্ধার হলো নর্দমা থেকে, ঠিক যেন একেবারে 2023-এর পুনরাবৃত্তি। 5.5 ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদের পর জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা 6টা গাড়ির কনভয় নিয়ে কলকাতার পথে রওনা হয়ে গেছেন। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। 6টি জায়গার মধ্যে এদিন 7 সকালে মুর্শিদাবাদের বড়োয়ায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবারও তার গ্রেফতারি ঘিরে দিনভর চলল নাটক। 23-এর ছবি ফিরল 25-এ। এদিন সকাল 6:30 নাগাদ বড়োয়ার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়ির দরজায় কড়া নাড়ে ইডি। ইডি সূত্রে দাবি, দরজা খুলতে দেরি হওয়ায় সন্দেহ হয় তাদের। দেখা যায় পেছনের দরজা দিয়ে ছুটে পালাচ্ছেন বিধায়ক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার পেছনে ধাওয়া করেন ইডি আধিকারিকরা। পালানোর সময় পড়ে গিয়ে আছাড়ও খান তৃণমূল বিধায়ক। এরপর বাড়ির পাশে জঙ্গল থেকে তাকে পাকড়াও করেন ইডি আধিকারিকরা। এই জায়গাটাতেই গিয়ে জীবন সাহা যখন সামনাসামনি কিছু না পেয়ে, পিছনে না ফিরতে পেরে, জীবন সাহা এই যে পাশের এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে পালাতে চেষ্টা করেন। এবং এই যে নর্দমা রয়েছে, নর্দমার পাশ দিয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার পাশে এই যে পুকুর এবং কলা যে বাগান রয়েছে, সেই কলা বাগানের সামনে এখানে গিয়ে ইডি আধিকারিকরা তার পিছনে ধাওয়া করেন এবং যে সিভিল ড্রেসের যে সমস্ত নিরাপত্তারক্ষী ছিলেন তারাও যান। এবং তারা যাওয়ার পরে ঠিক এই যে কলা বাগান রয়েছে, এই কলা বাগানের এখান থেকেই জীবন সাহাকে এখান থেকেই আটক করেন। বিধায়ককে ধরে ফেলার পর তার মোবাইল ফোনের খোঁজ করেন ইডির অফিসাররা। ইডি সূত্রে দাবি, বিধায়ক জানান তার একটি ফোন। সেই সময় বিধায়কের আরেকটি ফোন নম্বরে ডায়াল করে রিং হওয়ায় মোবাইলের খোঁজ শুরু হয়। শেষে পুকুর পাড়ে নর্দমা থেকে উদ্ধার হয় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোনটি। তিনি তথ্য গোপন করেন, তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছেন, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, একাধিক অভিযোগ। তাই তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এরপর তৃণমূল বিধায়কের বাড়িতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে চলে তল্লাশি। প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে ইডি। তাকে নিয়ে আসা হয় কলকাতায়। মমতা ব্যানার্জি তার ভাইপো তৃণমূল কংগ্রেস রাজ্য প্রশাসনকে ব্যবহার করে একটা দুর্নীতি তন্ত্র বানিয়েছে। তন্ত্র, এরা হচ্ছে তার নাট বল্টু। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, বিজেপির সংগঠন নেই, শাখা সংগঠন নেই, বিজেপির গণসংগঠন নেই, বিজেপির বুথ সংগঠন নেই। সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বললেন আর তারপরেই হাল্লা চলেছে যুদ্ধে। এই সময়টাই বলে দিচ্ছে যে আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। এ যেন জীবন কৃষ্ণের পূর্বপাঠের পুরালোচনা। সিবিআই এর পর এবার ইডির হাতে শুধু গ্রেপ্তারি নয়, সেই একই কায়দায় মোবাইল ফোন লোপাটের চেষ্টা। গতবার বাড়ির পাশের পুকুরে ফোন ফেলেছিলেন জীবন কৃষ্ণ সাহা, দাবি করেছিল সিবিআই। আর এবার সেই তৃণমূল বিধায়কই গ্রেপ্তারের আগে মোবাইল ফোন ফেললেন পুকুরের পাশে নর্দমায়, দাবি করল ইডি। পরিষ্কারভাবে বোঝা গেল যে সে একটা চোর। আমি তো অবাক হয়ে যাচ্ছি একজন এমএলএর আচরণ দেখে। ছিচকে চোররা যা কাজ করে, পাঁচিল বেয়ে পালানোর চেষ্টা, ছিচকে চোররা মোবাইল এদিক ওদিক ফেলে দেওয়া, ঠিক সেম জিনিস।
একই কায়দা এক ব্যক্তি দেখাচ্ছে। এর আগে যখন সিবিআই গ্রেপ্তার করতে গেল, সিবিআই তদন্ত করতে গেল, তখন দেখা গেল মোবাইল ফেলে দেওয়া হলো জলে, পুকুরের জলে মোবাইল ফেলে দেওয়া হলো, সেখান থেকে মোবাইলকে তুলে ডাটা উদ্ধার করেছে সিবিআই, এবং সেদিনও পালাতে গিয়েছিলেন, পালাতে গিয়ে ধরা পড়েছে। সেই দিনই উচিত ছিল তৃণমূল কংগ্রেসের ওকে পার্টি থেকে বিদায় করে দেওয়া, কিন্তু কে বিদায় করবে? ঠগবাস্তে তো গা উজাড় হয়ে যাবে, কারণ বিদায় করবে তাকে চোর তো চারিদিকে, আর যিনি বিদায় করবেন তার উপরেও তো প্রশ্নচিহ্ন আছে, তার উপরও লোকেদের বক্তব্য আছে। সেই কারণে এই টেট দুর্নীতির যে বিভীষিকা তৃণমূল কংগ্রেস দেখছে, যদি আগেই তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিত তাহলে এই জাতীয় অবস্থা হতো না। এখন বেকায়দায় পড়ে তৃণমূল কি বলছে? বিজেপি করাচ্ছে। আরে যদি বিজেপি করিয়ে থাকতো তাহলে তো আমি মনে করি বিজেপির প্রত্যেকটা কর্মীর গর্ব করা উচিত ছিল, কারণ জনগণ যে চোর ধরতে চাইছে সেই চোর ধরায় বিজেপিরও কিছু যোগদান আছে, যদিও বিজেপির কোনো লেনাদেনা এখানে নেই, কারণ বিজেপি চায় শুধু চোর ধরা পড়ুক, যারা কাটমানির বিনিময়ে গুরুপথকে বিক্রি করে আজকে এই বিরাট সংকট শিক্ষা ব্যবস্থায় তৈরি করেছে, তাদেরকে গ্রেপ্তার করুক, দৃষ্টান্তমূলক সাজা হোক, এটা বিজেপি চায়। কিন্তু বিজেপি চায় মানে বিজেপি করিয়েছে তা নয়। কিন্তু আমি তৃণমূলকে এটা বলতে চাই, যদি বিজেপি এটা করাতে পারত তাহলে বিজেপি গর্ববোধ করত, তার কারণ রাজ্যবাসীর মনের ইচ্ছাকে বিজেপি পূরণ করেছে। আর বিজেপি চোরদের ধরে একটা নৈতিক কর্তব্য, জনগণের প্রতি একটা দায়বদ্ধতাকে সম্পন্ন করতে পেরেছে। অদ্ভুতভাবে আমরা দেখছি যে মোবাইলটাকে সঙ্গে সঙ্গে জঙ্গলে ফেলে দিল। কেন মোবাইল ফেলে দিল? তার মানে মোবাইলের মধ্যে এমন কোনো তথ্য আছে যে তথ্য প্রকাশ হলে জীবনকৃষ্ণ সাহা শুধু নয়, পুরো যে জালটা বিস্তার করে এই কাটমানি তোলা হয়েছে তার পান্ডা আরো লোকের নাম চলে আসবে। যে কারণে ওটা করেছে, যেভাবে পালাতে গিয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই কারণে আমরা মনে করি যে ঘটনা হয়েছে, এই ঘটনায় আমরা চাই আসল মাথা গ্রেপ্তার হোক, আসল দোষী গ্রেপ্তার হোক, জীবন সাহার দৃষ্টান্তমূলক সাজা হোক। জীবনকৃষ্ণ সাহা এর গ্রেফতারের যে নির্দিষ্ট মামলাটি, সেই মামলা এবং তদন্ত সম্পর্কে কোনো মন্তব্য করব না, কারণ এটা পরিষ্কার আইনের পথে চলুক। এ বিষয়টায় পার্টিও নেই, পার্টি জড়াবে না, আমাদেরও কোনো রাজনৈতিক বক্তব্য নেই যতক্ষণ মূল মামলার বিষয়ে, এই বিষয়ে যা বলার যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি বা তার আইনজীবীরা সবিস্তার বলতে পারবেন, এর মধ্যে ঢুকব না। আর সামগ্রিকতার মধ্যে যেটা থাকছে যে এটা খানিকটা কি প্রত্যাশিতই ছিল না, এই যে ইনস্টলমেন্টে কিস্তিতে কিস্তিতে তদন্ত, কখনো তদন্ত ঘুমিয়ে পড়ে, কখনো তদন্ত জেগে ওঠে। দুদিন আগে প্রধানমন্ত্রী বলে গেলেন ভোট চাই, একটিবার বিজেপিকে ভোট দিন, অর্থাৎ একটা ভোট ব্যাপার তৈরি করে দিয়ে গেলেন। অথচ তার দলের এখানে পর্যুদস্ত অবস্থা। তিনি নিজেও জানেন বিজেপি তার শাখা সংগঠন, তার গণসংগঠন, ওসব বলে কিছু নেই, সংগঠন নেই, বুথ কর্মী, এজেন্ট এসব নেই। তাহলে কি করতে হবে? তাহলে এজেন্সিকে দিয়ে ডিস্টারবেন্সটা আবার তৈরি করতে হবে। মানে সেই কারণেই একটা তো অনুমানই হচ্ছিল যে প্রধানমন্ত্রী এসে গেছেন, ভোট কথা বলছেন, তাহলে সেন্ট্রাল এজেন্সি এখনো নড়ে বসছে না বা তাদের নামানো হচ্ছে না, এটা প্রত্যাশিত। অর্থাৎ এর একটা পার্ট যে মূল যে মামলা তদন্ত, তার উপর কোনো মন্তব্য করব না, কিন্তু সার্বিকভাবে বা সামগ্রিকভাবে টাইমিং, কোন সময় এজেন্সি সক্রিয় হয় আর কোন সময় সক্রিয় হয় না, এখন বোধহয় সক্রিয় হওয়ার একটা বার্তা তারা পেয়েছেন খোদ প্রধানমন্ত্রী বলার পর, যে এখন একটু বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে তৃণমূলের পক্ষে নেতিবাচক কিছু
একটা চিত্রনাট্য তৈরি করতে হবে, সেই জন্য এই ধরনের তাদের তৎপরতা। তবে হ্যাঁ, এই যে গল্পগুলো বেরোয়, কখনো পুকুরে ছুঁড়ে ফেলা, কখনো পালাতে গিয়ে কাদায় পড়ে যাওয়া, কখনো মোবাইল ঝোপে ফেলে দেওয়া, এগুলো অত্যন্ত বিরক্তিকর। যার ক্ষেত্রেই ঘটুক, তো যদি এজেন্সি আসে তাহলে দাঁড়িয়ে তার মোকাবিলা করতে হবে। তার সঙ্গে এই সব গল্প যাতে না বেরোয়, কারণ এজেন্সি যাচ্ছে কিন্তু সব নেগেটিভ খবর ছড়াবার জন্য। কেউ সত্যি পুকুরে ফেলেছেন কি ফেলেননি তার কোনো ভিডিও নেই, কেউ ঝোপে ফেলেছেন কি ফেলেননি তার কোনো ভিডিও নেই। ফলে এই গোটা জিনিসটাই প্রথম থেকেই যেন একটু নেগেটিভিটির ক্যাম্পেন, নেগেটিভিটির প্রচার, লোকে যেন একটু খারাপ চোখে দেখে, সেরম একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য সকলকেই সেটাকে সতর্ক থাকা উচিত। সেবারও কিন্তু তার মোবাইল ফোন পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন, সেই পুকুরের ফোন ফেলাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এবারও কিন্তু তিনি পালানোর চেষ্টা করেছিলেন বলে খবর, এবং কাদায় মাখামাখি হয়েছে। এই কাদা সত্যি কি তার গায়ে লেগেছে, নাকি দুর্নীতির কাদা সমাজের গায়ে লেগেছে এবং পশ্চিমবাংলার শিক্ষিত সমাজ সাধারণ মানুষের গায়ে লেগেছে? এই প্রশ্নটা কিন্তু থাকছে। দেখুন, ইম্পর্টেন্ট জীবনকৃষ্ণ সাহা নয়। আমরা জানি যে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস পরিষ্কার করে বলেছিলেন যে তৃণমূলের ছোট বড় মেজ নেতা এবং একাধিক দালাল তারা কিভাবে সিস্টেমেটিক্যালি, একদম উপেন বিশ্বাস দেখিয়েছিলেন অঙ্ক কষে ছবি এঁকে, যে কীভাবে সিস্টেমেটিক্যালি টাকা তোলা হতো এবং কলকাতাতে একেবারে গাড়ি করে সেই টাকা আসতো। অর্থাৎ আপনার করের টাকা দিয়ে যে শিক্ষকদের চাকরি করার কথা ছিল, সেই শিক্ষকরা বিপুল পরিমাণে টাকার বিনিময়ে চাকরিতে ঢুকতে বাধ্য হয়েছিলেন। এমন একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, নিয়োগ ব্যবস্থা তৈরি করা হয়েছিল, যেখানে কার্যত লুট চলেছিল। আজকে সেই লুটের টাকা বিভিন্ন নেতারা যেমন নিয়েছেন। জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনিও টাকা সংগ্রহ করেছেন, বিভিন্ন অ্যাকাউন্ট যেভাবে টাকা লেনদেন হয়েছে তার পরিবার পরিজনদের সাথে, সেই সূত্র ধরেই কিন্তু ইডি আরেকবার তাকে গ্রেপ্তার করলেন, এবং অবশ্যই নিয়োগ দুর্নীতির প্রশ্নেই। দেখুন, যে প্রশ্নটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যে জীবনকৃষ্ণ সাহা পর্যন্ত কেবলমাত্র সিবিআই ইডি যাচ্ছেন, কেন মাথা পর্যন্ত নয় বলুন তো? কেন এই তদন্তগুলো সিস্টেমেটিক্যালি, যে তদন্ত দুর্নীতি হয়েছে সেই সিস্টেমেটিক্যালি দুর্নীতির মাথাগুলো কেন ছাড়া পাচ্ছে? আমরা বারবার প্রশ্ন তুলছি, কেন মাথাগুলোকে ধরতে পারছে না? আদালত প্রশ্ন তুলছে যে কেন সিবিআই ইডি নিয়োগ দুর্নীতিতে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নিচুতলার তৃণমূলের এমএলএ এমপিদেরকে ধরছেন, একমাত্র পার্থ চট্টোপাধ্যায় ছাড়া আর বাদ বাকি নেতাদের কেন ধরতে পারছেন না? তারা কেন বেঁচে যাচ্ছেন? ফলে শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখছি সিবিআই ইডির যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু একেবারেই সন্তোষজনক নয়। আরেকটা প্রশ্ন হলো, যে সমাজে শিক্ষকতার চাকরি বিক্রি হয়, লুট হয়, টাকার লুট হয়, এবং তারপরেও শাসক দল যেভাবে সেগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, তারা যেভাবে জাস্টিফাই করার চেষ্টা করে, সেটা কিন্তু আরেকটা ভয়ের জায়গা। দুর্নীতি একের পর এক ইস্যু এসেছে। পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা বিপুল পরিমাণে সোনা গয়না পাওয়া গেছে, কিন্তু তারপরেও যদি আপনি লক্ষ্য করে দেখেন, শাসক কিন্তু দমবার পাত্র নয়, এবং 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। প্রাথমিক শিক্ষকের চাকরি এখন ঝুলছে, তাদের ভাগ্য ঝুলছে বিপুল পরিমাণে। 35,000-এর উপরে চাকরি ভাগ্যের উপর ঝুলছে। আমরা জানি না তাদের ভবিষ্যৎ কী হবে। বিপুল দুর্নীতির পরেও শাসক যেভাবে গলা চড়িয়ে যাচ্ছে, এবং দুর্নীতি দমনের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতম উদ্যোগ নেননি, বরঞ্চ দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের রক্ষা করবার জন্য অতিরিক্ত পথ তৈরি করেছিলেন। গতবার সিবিআই এর হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক, আর এবার পেছনের দরজা দিয়ে পালাতে গিয়ে একেবারে কাদায় মাখামাখি অবস্থা। সাদা গেঞ্জিতে কাদা, প্যান্ট সম্পূর্ণ ভিজে, চোখে মুখে একরাশ বিরক্তি, আতঙ্ক। পালাতে গিয়েও শেষ রক্ষা না হওয়ার যন্ত্রণা। যদিও এরপরেও আকারে ইঙ্গিতে মুর্শিদাবাদের বড়ুয়ার তৃণমূল বিধায়ক বোঝানোর চেষ্টা করলেন তিনি নাকি এমন কিছুই করেননি। আপনি মোবাইল ছুঁড়েছিলেন? মোবাইল ছড়েননি। আপনি নিজে পালানোর চেষ্টা করেছিলেন? আপনার গায়ে কাদা ছিল কেন? আপনি কি কোনোভাবে পালানোর চেষ্টা করছিলেন? আপনি বলবেন? শোনা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে ইডির অফিসাররা তাকে কিন্তু বারণ করছে।
ইডির অফিসাররা তাকে কিন্তু কিছু নির্দেশ দিলেন। বছর দুয়েক আগে 2023-এর 17 এপ্রিল এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন বড়বাদ তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। কিন্তু সেই সময়ও গ্রেপ্তারির আগে নাটকীয়তা কম ছিল না। গ্রেপ্তারির 3 দিন আগে অর্থাৎ 14 এপ্রিল দুপুর 12টায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের বড়োয়ার বাড়িতে পৌঁছয় সিবিআই। কিন্তু বিকেল 5টা নাগাদ ঘটে যায় নাটকীয় ঘটনা। আচমকা গোয়েন্দাদের থেকে নিজের 2টি মোবাইল ফোন ছিনিয়ে সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। 5 মিনিট পর থেকেই জীবন কৃষ্ণ সাহাকে নজরবন্দি করে দেয় সিবিআই। সেদিনই রাত 10:30 নাগাদ মোবাইলের সন্ধানে বিধায়কের বাড়ি লাগোয়া পুকুরে জল ছেঁচার কাজ শুরু হয়। পরদিন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছয় সিবিআই এর আরেকটি টিম। মোবাইল ফোন দুটি উদ্ধারের জন্য পরদিন সকালে 2টি পাম্প বসানো হয়। সেদিন রাতভর খোঁজাখুঁজিতেও উদ্ধার হয়নি ফোন। এরপরই দফায় দফায় তৃণমূল বিধায়ককে নিয়ে শুরু হয় পুনর্নির্মাণ। তৃণমূল বিধায়ককে তার বাড়ির ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়, আর তাতেই মেলে সাফল্য। বিধায়কের ছোড়া ঢিল পুকুরে যে জায়গায় পড়েছিল সেখানেই নামানো হয় 4 পাম্প কর্মীকে। পুকুরের পাক থেকে প্রথম মোবাইল ফোনটি উদ্ধার হয়। এরপর জীবন কৃষ্ণকে পুকুরের পাড়ে নিয়ে গিয়ে শুরু হয় দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজ। আনা হয় ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্র। এরপর 18 এপ্রিল তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যখন কলকাতায়, তখন মুর্শিদাবাদের বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় তার দ্বিতীয় ফোন। ডেসপারেট, এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমে ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে। কিন্তু সেবার ফোন জলে ফেলেও লাভ হয়নি। সিবিআই সূত্রে দাবি, পুকুরের জল ছেঁচে বার করা 2টি মোবাইল ফোন থেকে 100% তথ্যই উদ্ধার করা সম্ভব হয়। ডিলিট করা তথ্য ফোনের ব্যাকআপ থেকে পাওয়া যায়। এরপর গ্রেপ্তারির 13 মাস বাদে 2024-এর 14 মে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার 15 মাস পর তাকে গ্রেপ্তার করল ইডি, এবারও সেই আগস্ট মাসে। আর এবারও গ্রেপ্তারি ঘিরে টান টান সেই নাটক। ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল, উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, মোবাইলে ফেলে দিয়েছিল। পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি টপকাতে পারেননি, ওনাকে ধরেছে, গ্রেফতার করেছে। তো আমি দাবি তুলেছি একটা, যে আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে। বাচ্চারাগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, টপকে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে টপকানোর ক্ষেত্রে। দীর্ঘদিন বিধায়ক ছিলেন, এমন কি লুকোনো থাকতে পারে যাতে বিধায়ক বাড়িতে রেড শুরু হওয়ার পর মোবাইল ফোন একটা নয়, দুটো মোবাইল ফোন তার পুকুরে ছুঁড়ে ফেলতে পারেন? এবং দ্বিতীয় প্রশ্ন, আবার বলছি, আপনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন, নিয়োগ, শিক্ষা নিয়োগ সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত 3000 পাতার ডকুমেন্টস 5টা ব্যাগে তার বাড়িতে কেন থাকবে? পরীক্ষার, যে কোনো পরীক্ষার হোক, একজন বিধায়কের বাড়িতে কেন শতাধিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা তার নকল থাকবে? কেন 67 ঘন্টা পর সিবিআই দাবি করবে যে এইগুলো পাওয়া গেছে? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, সমীরদা, দল কি স্ট্র্যাটেজি পাল্টালো? এতদিন তো বলতেন আইনের পথে চলতে, এখন বলছেন যে না, বিজেপির গেম প্ল্যান পুরোটা। এখানে দুটো কথা আছে সুমনবাবু। দেখুন, মুখ্যমন্ত্রীর বাইট আপনি দেখালেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আজকে যে প্রেস কনফারেন্স করেছেন, দুটো ধাপে দুটো ব্যাপার বলেছেন। একবার মুখ্যমন্ত্রী বলছেন, আমি সেটা দিয়ে শুরু করছি, যেটা মূল কথা পার্টির, সেটা তো মুখ্যমন্ত্রী সুর বেঁধে দিয়েছেন, তিনি সর্বময় কর্তৃ এই দলে, আমাদের দলে। এবং তিনি যেটা বলেছেন নির্দ্বিধায়, সঠিকভাবেই বলেছেন, কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে এবং সেটা বিচারে প্রমাণিত হয়, দল তার দায়িত্ব নেবে না, উপযুক্ত সাজা হোক। আপনি বলছেন সুর বেঁধে দিয়েছে, কিন্তু আমার প্রশ্ন, সুরটা কি পাল্টালো? না, পাল্টাবে না একদম। কারণ হচ্ছে, বলে দিচ্ছি, আপনার দ্বিতীয় প্রশ্নেই আমি আসছি। এই যেটা বলছেন না যে গেম প্ল্যান বিজেপির, সেটা বলবেই মুখ্যমন্ত্রী, বলবেন না এটা? 48 ঘন্টা হয়নি, এই পশ্চিমবাংলার বীরভূম জেলার সিউড়িতে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? দুটো কথা।
তার কনটেক্সটেই তো কথাটা বলছেন। যদি রাজনৈতিক বিশ্লেষণে আপনি যান, কি বলে গেছেন অমিত শাহ? তিনি বলে গেছেন পশ্চিমবাংলা থেকে 35টা আসন আমাদের চাই। আমার প্রশ্ন সুমনবাবু, 35টা আসন পশ্চিমবাংলা থেকে না পেলে কি নরেন্দ্র মোদী সরকারটা গড়তে পারবেন না? সেই ইঙ্গিত দিয়ে গেলেন। ঘটনাটা বাস্তব। কেন আপনি যদি সময় দেন তার ব্যাখ্যা আমি দিয়ে দিতে পারি। না, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। আমি আবার আমার প্রশ্নে যে অমিত শাহ তো জীবন কৃষ্ণ বাবুর হাত থেকে ফোনটা নিয়ে হাত শুদ্ধ এরকম ভাবে পুকুরে ছুঁড়ে দেননি। নয়, পরেরটাই তো আমি আসছি। তার পরের লাইনটা অমিত শাহ তো আরো মারাত্মক, যে 2024 সালে আপনারা যদি তৃণমূলকে 35-এ বাঁধতে পারেন, তাহলে 2025 সালে মানে বিজেপিকে যদি 35টা আসনে নির্বাচিত করতে পারেন 2024-এ, তাহলে 2025 সালেই এই সরকারের পতন ঘটবে এবং এরা সংখ্যালঘু হয়ে যাবে। রাস্তাঘাটে একটা কবিতা শোনা যাচ্ছে, দেখ রে খুলে তো ত্রিনয়ন, পাঁচিল টপকে পালাচ্ছে দিদির উন্নয়ন। দেখো, দুয়ারে সিবিআই, পুকুরে মোবাইল, পাঁচিলে এমএলএ, তিহারে হচ্ছে উন্নয়ন, 14 তলায় অনুপ্রেরণা, এই নিয়েই তো এগিয়ে বাংলা। দেখা যাচ্ছে সুমন দা, কল রেকর্ড ভাইরাল হয়েছে, দেখা যায় জীবন কৃষ্ণ সাহা তার কল রেকর্ডটা তোমরা শুনিয়েছিলে একদম। এই তাপস সাহা কল রেকর্ড তো আছে। প্রথম জীবন কৃষ্ণের এই অডিও এবং এই বিতর্ক এই অনুষ্ঠানে আপনাদের সামনে আনাই, সেটাও দেখাবো। সুমন দা, সিবিআই দরকার হতো না, এইসব এমএলএ বিরুদ্ধে সিবিআই দরকার হতো না। এসিবি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের কাছে মামলা হয়েছিল তাপস সাহার বিরুদ্ধে। এক্স্যাক্ট অভিযোগ ছিল, অভিযোগে তাদের ফরওয়ার্ডিং রিপোর্টে ছিল তাপস সাহা ইনভলভ। তারপরও তাপস সাহা অ্যারেস্ট হয়নি। কেন হয়নি? দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না? দাদাই তো বললেন দলের সর্বময় কর্ত্রী, আমরাও তাই বলছি, উনি দলের সর্বময় কর্ত্রী। পশ্চিমবঙ্গের শৌচাগার নির্মাণ থেকে ব্যাঘ্র সাপেক্ষের জন্ম পর্যন্ত যার অনুপ্রেরণা ছাড়া হয় না, এই অনুপ্রেরণার দায়িত্ব তার। সুমন দা, একটা কথা বলতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, একটা কথা আজকে আমি অনুপ্রেরণায় চলি না, আমার বাড়িতে হাড়িতে চুরির টাকায় চলে না। দেখো, তৃণমূলের আজকে প্রমাণিত সত্য গেছে, A to Z সব কটা চুরির দায়ে লিপ্ত। খালি প্রাইমারি যে কাগজগুলো বেরোচ্ছে, খালি প্রাইমারি বেরোচ্ছে, দমকলের বেরোচ্ছে, মিউনিসিপ্যালিটি বেরোচ্ছে, কেঁচো খুঁড়তে তো কেউটে বেরোচ্ছে একের পর এক। তদন্ত সামনেগুলো আসছে, আর শ্রমিক দেখায় বড় বড় কথা বলছে। উনার অনুপ্রেরণা থাকতে পারে, চাকরি চুরিতে ওনার ভাগ আছে কিনা উনি পরিষ্কার বলবেন। এত লাফাচ্ছেন কেন? না শুনে রিপোর্ট দেখুন। বলা শেষ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আপনার অনুমতি নিয়ে আমি বলছি। তা আপনার নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাটা আপনি দেখতে পাচ্ছেন না? ভারতীয় জনতা পার্টি অনুপ্রেরণা চলে না। না, 100% নরেন্দ্র মোদী মুখ ছাড়া আপনারা বলতেন না। আপনারা নরেন্দ্র মোদী আমি প্রার্থী, হ্যাঁ, আপনারা সর্বময় কর্তৃ, চোর যারা চোর, যারা চুরি করে চোর, আপনি চোরের দলকে রিপ্রেজেন্ট করছেন, চোরের মুখপাত্র। আমি দুজনকে একটাই কথা বলবো, দেখুন, বিজেপিও যে কোনো নির্বাচনে নরেন্দ্র মোদীর মুখ দিয়ে নির্বাচন লড়েন এবং তৃণমূল কংগ্রেসও নির্দ্বিধায় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই প্রত্যেকটা আসনে আমি প্রার্থী, এ কথা দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো নির্বাচনে তারা দুজনেই বলেন, সেটা অন্য বিতর্ক। এই জীবন কৃষ্ণ সাহা একজন সাধারণ এমএলএ, সিবিআই যদি একে অ্যারেস্ট না করতো, পুকুরে মোবাইল না ফেলতো, পাঁচিল টপকে যদি না পালাতো, উনি এমএলএ এটা পশ্চিমবাংলার মানুষও জানতো না। সেই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে SLSTর ডাটাবেস পাওয়া গেছে 3400 জন ক্যান্ডিডেটের, এবং তার কত ক্যান্ডিডেট পিছু কত টাকা নিয়েছেন তারও একটা সংখ্যা পাওয়া গেছে। উনি সেটা লিখে রেখেছেন, ছবিও লাগিয়ে রেখেছিলেন নাকি, যাতে চিনতে না অসুবিধা হয় কে কাকে টাকাটা দিয়েছেন। 15 লক্ষ টাকা করে 3400 ক্যান্ডিডেট থেকে রোজগার করে 510 কোটি টাকা রোজগার করেছেন এই ভদ্রলোক। সারা জীবন জেলে থাকার কথা এই লোকটার। একটা মোবাইল ফোন এভিডেন্সগুলো নষ্ট করে দেওয়ার জন্য পুকুরে ফেলে দিল, পাঁচিল দিয়ে পুকুরে ফেলে দিল। এই ট্যাম্পারিংয়ের জন্য সারা জীবন জেলে থাকার কথা। ইডি সিবিআই নাকি পক্ষপাত দুষ্ট, সমীর দ্বারা বলেন, তৃণমূল কংগ্রেস বলেন। এখানে কোর্টের মনিটরিংয়ে ইডি সিবিআই তদন্ত করছে। যদি ইডি সিবিআইকে ফেস করতে এত ভয় থাকার কথা, তাহলে এই মোবাইল ফোনগুলো কেন পুকুরে ফেলে দিলেন একজন বিধায়ক? আর মুখ্যমন্ত্রী যত পচা লোক সেই লোকগুলোকেই বিধায়ক করেন। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিল যে সারদা নারদার সময় যে আগে জানলে টিকিট দিতাম না, পরে 2019-এ এদেরকেই ক্যান্ডিডেট করেছেন, তারপর 2021-এ এদেরকেই ক্যান্ডিডেট করেছেন, MP MLA করেছেন। আর এই যে শুভেন্দু অধিকারী, উনি পুলিশ মন্ত্রী, ওনার কাছে সব তথ্য থাকার কথা। উনি বলেন যে শুভেন্দু অধিকারী চাকরি বিক্রি করেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় চাকরি বিক্রি করেছেন, তাহলে তার পুলিশ CID কেন অ্যারেস্ট করতে পারছে না? মুখ্যমন্ত্রী কি জবাব দেবেন? আর এই যে বলছে না যে এই বিধায়কের সংখ্যা কমছে, বা শুভেন্দু অধিকারী বক্তৃতা করছে যে ক্রমশ একটার পর একটা দিন, আপনি যেটা বলছিলেন, দিলীপ ঘোষ, সুকান্ত যারা আছেন তারা সব ডেটের তালিকা দিয়ে বলছিলেন যে এরপর গভর্নমেন্টটা থাকবেন না। 2016 সালে চিটফান্ডের মামলার পরেই তৃণমূলের সব নেতাগুলো জেলে থাকার কথা। তখন এই বিজেপি এলো, নিজেদের দলের সেই চোরগুলোকে নিয়ে MP MLA মন্ত্রী করলো। আমি একটা কথা শুধু মনে করিয়ে দিচ্ছি, হ্যাঁ,
যে এই সিবিআই ইডি অ্যাপয়েন্টেড বাই কোর্ট, উনি যেটা বললেন মহামান্য আদালত দ্বারা, আর এই মহামান্য আদালতের মহামান্য বিচারকরা বারে বারে উষ্মা প্রকাশ করছেন এই সিবিআই এবং ইডির কার্যকলাপের বিরুদ্ধে, কি জবাব দেবেন? তাহলে কি তাহলে কি আমরা বিমান বোসের কথার পুনরাবৃত্তি করব? অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, আদালতের এই অবান্তর কথাগুলো না, শুধু মিট করেননি, 9.5 ঘন্টা জেরার পর বেরিয়ে প্রেস মিট করে। রায় অপছন্দ হতেই পারে, কোনো অসুবিধা নেই এর মধ্যে, তার এগেইনস্টে অ্যাপিল আছে, সুপ্রিম কোর্ট আছে, না গিয়ে তৃণমূল বারবার করলো কি বিভিন্ন সময়, আজ থেকে না, পঞ্চায়েতের সময় কয়েকদিন আগে জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি তার কোর্ট বয়কট হলো, জাস্টিস মান্থার কোর্ট বয়কট হলো, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্ট বয়কট হলো, একের পর এক কোর্ট বয়কটের নাটক দেখতে পেলাম। তৃণমূল যদি এতই সৎ হয়, সততার প্রতীক হয়, তাহলে জেনারেল কনসেন্টটা যে সিবিআইকে দেওয়া ছিল সেই জেনারেল কনসেন্টটা উইথড্র করলো কেন? কোন ভয়ে উইথড্র করলো? ভয়টা কোথায় ছিল? এই সৎ থাকতো, সৎটা ভয় পাওয়ার উচিত ছিল না। আজকে কোর্টে মামলা হয়েছে, কোর্টের তত্ত্বাবধানে যে কোনো তদন্ত হচ্ছে এবং সেখান থেকে সামনে ব্যাপারগুলো আসছে। মানে এরা যদি সৎই হয় তো লুকানোর চেষ্টা করছে কেন বারবার? না না, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী বিচারকরা কেন সিবিআই এবং ইডির উপরে আমরা সারা উষ্মা প্রকাশ করছেন তাদের কাছে, এই জবাবটা গিয়ে নিজের সমস্ত হিসাব। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পাশাপাশি তদন্ত করেছে ইডিও। মূলত আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যে কারণে সিবিআই এর পর ইডিরও আতশ কাচের তলায় ছিলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর মামলায় জামিন পেলেও তার উপর নজর ছিল ইডির। সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক ও তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। অ্যাকাউন্টে জমা পড়েছে নগদও। এমনকি অযোগ্য চাকরি প্রার্থীদের ঘুষের টাকা ব্যাংকের মাধ্যমেও নেওয়া হয়েছে বলে ইডি সূত্রে দাবি। তৃণমূলের তো এটাই সিস্টেম, আরও যাদের যাদের বাড়িতে যাবে আমাদের ধারণা আরও কয়েকজনের বাড়িতে হয়তো যেতে পারে, কারণ আমরা তো জনগণের কাছ থেকে এই ধরনের অভিযোগ পেয়েছি যে পাড়ায় পাড়ায় পানের দোকানে, চায়ের দোকানে সৎরঞ্জন অসৎরঞ্জনদের নিয়ে কারা চাকরি বেচেছিলেন, কারা এই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, প্রাতিষ্ঠানিকভাবে এই দুর্নীতিকে কারা চাপা দিতে চেয়েছিলেন, সবার কাছেই ইডি বা সিবিআই যাওয়া উচিত। এর আগেও যখন সিবিআই এর হাতে ধরা পড়েছিলেন জীবন কৃষ্ণ, তখন কয়েকজন চাকরি প্রার্থীর সঙ্গে তৃণমূল বিধায়কের কথোপকথনের প্রমাণ মিলেছিল। সিবিআই সূত্রে দাবি, স্কুলে চাকরি দেওয়ার নাম করে বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা দীপক দাসের কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক, কিন্তু তার চাকরি হয়নি। সিবিআই সূত্রে আরও দাবি, 2022-এর 8, 11 এবং 18 অক্টোবর 3 দফায় ওই চাকরি প্রার্থীর সঙ্গে ফোনে কথা হয় বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। টাকা ফেরত চাওয়ায় ওই চাকরি প্রার্থীকে ভয়ও দেখান তৃণমূল বিধায়ক। সিবিআই সূত্রে পাওয়া এই কথোপকথন অনুযায়ী চাকরি প্রার্থী টাকা ফেরত চাইলে জীবন কৃষ্ণ সাহা বলেছিলেন, যে পাবে সবাইকে অর্ধেক অর্ধেক দিয়েছি, শোনো তোমার টাকার অঙ্কটা এমন কিছু নয়, একজন 17 পাবে তাকে 7 দিতে হবে, তুমি 12 পাবে 6 দিয়েছি, বুঝতে পারছো? আসানসোল, শিউরি সবাই 17-18 পাবে, তাদেরগুলোকে অর্ধেক অর্ধেক দিয়েছি, শোনো টাকা যখন দিতে শুরু লেগেছি সময় লাগবে, দিয়ে দেব, আর বেশি খিটিমিটি করলে দেব না, যা পারবে করবে, এই হচ্ছে ঘটনা। সিবিআই সূত্রে দাবি, 2022 সালের 18 অক্টোবর একটি চ্যাট হিস্ট্রিও পাওয়া গিয়েছিল, যেখানে চাকরি প্রার্থী বলছেন, স্যার আমার টাকার দরকার, চারদিক থেকে খুব চাপ আসছে। উত্তরে জীবন কৃষ্ণ সাহা বলেন, আমি অর্ধেক টাকা দিয়েছি, বাকি টাকার জন্য ধৈর্য ধরতে হবে, বারবার ফোন করলে কিন্তু গ্রেপ্তার হতে হবে। সূত্রের দাবি, সেই ফোন থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 350 পাতার তথ্য, কয়েকশো অডিও ক্লিপ, বহু হোয়াটসঅ্যাপ চ্যাট আর গ্যালারি ভর্তি ছবি। জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছিল কেন্দ্রীয় সিবিআই। সূত্রের দাবি, 2023-এর 15 জুলাই নিয়োগ দুর্নীতি মামলা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সিবিআই দাবি করেছিল, তৃণমূল বিধায়কের 2টি মোবাইল থেকে এবং তার বাড়ির পুকুরের পাশে জঙ্গল থেকে 2 ব্যাগ ভর্তি নথি উদ্ধার করা হয়েছে। সেই সব নথি থেকেই পরিষ্কার, নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। চাকরির নামে তিনি কোটি কোটি টাকা তুলেছিলেন। কাদের মাধ্যমে সেই টাকা তোলা হয়, সেই বিস্তারিত তথ্য সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ ছিল বলে খবর সূত্রে।
এরপর গ্রেফতারির 13 মাস বাদে 2024-এর 14ই মে নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার 3 মাসের মাথায় 4 আগস্ট এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 1 বছর বাদে সেই আগস্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করল ইডি। এবার তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া এসে বলেছিলেন জুন মাসে গত বছর যে একজনও দুর্নীতিগ্রস্ত জেলের বাইরে থাকবে না, সরকার তৈরি হবে। কয়েকদিন পরে তারিখ দিয়ে দিয়েছিলেন এবং তারপরে সবাই জেলের মধ্যে যাবে, তারপর হাওয়া। এইবার আবার যখন ভোট সামনে আসছে আবার মোদী এসছেন, আবার উচ্চস্বরে রব তুলবেন, মমতা ব্যানার্জি আবার ধর্নায় বসবেন। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, বিজেপির সংগঠন নেই, শাখা সংগঠন নেই, বিজেপির গণসংগঠন নেই, বিজেপির বুথ সংগঠন নেই। সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে বর্ধমান হয়ে সরাসরি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। এখানে শারীরিক পরীক্ষার পর ব্যাংশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় তৃণমূল বিধায়ককে। জীবনকৃষ্ণ সাহার আইনজীবী আদালতে দাবি করেন, ইডি ক্ষমতার অপব্যবহার করছে। আমরা প্রত্যেকবার তদন্তে সহযোগিতা করেছি। জীবনকৃষ্ণ সাহা 3 বার ইডির অফিসে হাজিরা দিয়েছেন এবং তার স্ত্রী 2 বার গেছিলেন। গ্রেপ্তারের গ্রাউন্ড বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এত তাড়াহুড়ো কিসে? 1.5 বছর ধরে জীবনকৃষ্ণ সাহা যাচ্ছেন, চাইলে তখনই গ্রেপ্তার করা যেত, এতদিন করলো না, আজ হঠাৎ কেন? এখন বলা হবে উনি মোবাইল ফোন ফেলে দিয়েছেন, ইডির অফিসারদের মারধর করেছেন, সেগুলোর আইন আলাদা। আমি জামিনের আবেদন করছি না, আমি রিলিজের আবেদন করছি। আমরা এখানে দেখেছি যে আসামি জীবন সাহা বহুবার ইডি অফিসে গেছে, ইডি অফিসের আর্লিয়ার যে কোশ্চেনগুলো ছিল তার রিপ্লাই দিয়েছে। একটা মানুষকে আজ 2 বছর পরে বা 1.5 বছর পরে যখন সে প্রপার তার রিপ্লাইগুলো পেয়ে গেছে, তাকে ফার্দার কোনো নোটিশ না করে, তাকে ফার্দার কোনো না ডেকে, তার কোনো এক্সপ্লেনেশন না চেয়ে আজকে অ্যারেস্ট করার কারণটা কি? দ্যাট ইজ দ্য প্রাইম কোশ্চেন স্যার, এটাই ভাবতে হবে। একটা 6 দিনের রিমান্ড পেয়েছি, 30 তারিখ অবধি। 30 তারিখ ওনার প্রোডাকশন হবে। উনি আমাদের সঙ্গে কোঅপারেট করছিলেন না, আর আমাদের রিজনস টু বিলিভ ছিল ওনাকে অ্যারেস্ট করার জন্য করা হয়েছে। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডির আইনজীবী দাবি করেন, পাঁচিল টপকে তিনি পালানোর চেষ্টা করেন, তারপর মোবাইল ফোন দুটো ড্রেনে ফেলে দেন। 2টো ফোনই আমরা ড্রেন থেকে উদ্ধার করি। ইডি সূত্রে দাবি, তদন্ত করতে গিয়ে 8 জনের নামের তালিকা পাওয়া গেছে। কারোর কাছ থেকে 12 লক্ষ টাকা, কারোর কাছ থেকে 11.5 লক্ষ টাকা, আবার কারোর কাছ থেকে 8 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। মোট 46 লক্ষ টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। ইডি তদন্তকারীদের আরও দাবি, পরবর্তীকালে এই টাকা জীবনকৃষ্ণ সাহার স্ত্রী এবং বাবার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। 2020 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে স্ত্রীর অ্যাকাউন্টে 26 লক্ষ টাকা জমা পড়ে। জীবনকৃষ্ণ সাহার স্ত্রী জিজ্ঞাসাবাদে বলেছেন, এই টাকা তার স্বামী দিয়েছেন। জীবনকৃষ্ণ সাহার বাবা জিজ্ঞাসাবাদে বলেছেন, তার অ্যাকাউন্টে আসা টাকা দিয়েছে তার ছেলে। এর পাল্টা এদিন জীবনকৃষ্ণ সাহার আইনজীবী বলেন, এই টাকাগুলো জমি বিক্রির। 46 লক্ষ টাকা জীবনকৃষ্ণ সাহার স্ত্রীর অ্যাকাউন্টে ছিল। যদিও কোনো আয় ছাড়া কি করে এই টাকা এলো, এই প্রশ্ন তোলে ইডি। ইডির আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, 6 দিনের জন্য হেফাজতে চাইছেন, যা তথ্য আছে আপনারা এই কদিনে দিতে পারবেন? এটা কিন্তু অত্যন্ত সিরিয়াস অপরাধের তদন্ত। এরপরে জীবনকৃষ্ণ সাহাকে সব অভিযোগ থেকে মুক্ত করার আবেদন করেন তার আইনজীবী। এর পাল্টা ইডির আইনজীবী বলেন, জামিনের আবেদন নেই, তাহলে গ্রেপ্তারের বিষয়ে কোনো চ্যালেঞ্জও নেই। আমরা অনেকগুলো টাকা লেনদেনের হদিশ পেয়েছি। তিনি বলেছেন, তার বাবা এই টাকাগুলো দিয়েছেন, তার মা শিক্ষিকা। আমরা যা জিজ্ঞাসা করেছি তার সদুত্তর দিতে পারেননি, কাগজ দেখাতে পারেননি, পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন, 2টো মোবাইল ফোন ফেলে দেন। প্রথম কথা দেখুন, তদন্ত যত এগিয়ে যাবে বিভিন্ন এজেন্সি বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং লিঙ্ক পেলে এটা বাস্তব যে সিবিআই ইনভেস্টিগেশন করে যদি পায় সে তার কাস্টাডিতে নিতে পারে, ইডিও তার কাস্টাডিতে নিতে পারে।
তো আগে মানে এটা একটা অনেক জায়গা থেকে অনেক রকম আসছেন, আগে তো উনি জেল খেটেছেনটা কোনো বিষয় না। আমাদের একটা যে খুব বাস্তব জিনিস বুঝতে হবে যে সিবিআই যখন একটা ইনভেস্টিগেশন করে, যখন ব্ল্যাক মানির ট্রেস পায়, মানে যে আমরা কালো ধন বলি, তখন কিন্তু সেই কেসটা ইডির কাছে রেফারেন্স দেয়, সিবিআই থেকে দেওয়া হয়। তাহলে তার মানে ইডির দায়িত্ব হচ্ছে এই যে সিবিআই ইনভেস্টিগেশন করে প্রাইম অফিসে স্যাটিসফাইড হয়েছে, চার্জশিট দিয়েছে, বলেছে যে এই লোকটা এই করাপশনের সঙ্গে যুক্ত, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে, এবং বিভিন্ন স্তর থেকে তার যে সাক্ষী, সেখান থেকে সিবিআই যখন কনক্লুড করেছে যে এখানে পাওয়া গেছে যে হ্যাঁ সে এই যে দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত, তারপর নেক্সট যে পদক্ষেপ হচ্ছে তখন ইডিকে তারা জানায়, এবং ইডি যে পদক্ষেপ নেয় সেটা ইডি তার ইনভেস্টিগেশন শুরু করে। ইডির ইনভেস্টিগেশন, সিবিআই ইনভেস্টিগেশনে একটা আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে। সিবিআই তদন্ত করছিল দুর্নীতিটা নিয়ে, আর ইডি তদন্ত করছে দুর্নীতি থেকে যে ফান্ড, মানে যে টাকাটা উৎপন্ন হয়েছে, সেই টাকাটা কোথায় গেল। তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে যে বারবার আলোচনার মধ্যে যেন একই লোক বারবার আসলে সেই বিষয়টা না, কিন্তু একটা লোকের যে বিভিন্ন করাপশনের পার্ট, সেই পার্ট ওয়াইজ কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি, এরা তো একটা স্পেশালাইজড এজেন্সি, তাদের কিছু বক্তব্য এবং তাদের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ইনভেস্টিগেশন হয়েছে। আর আমরা বারবার যেটা দেখেছি যে নন কোঅপারেশন। আচ্ছা, যে ব্যক্তি নিয়ে আজকে আমি বলছি বা যে ব্যক্তি নিয়ে আলোচনা করছি, আগেও দেখেছি সে ফোন ফেলে পালিয়ে গেছে, চেষ্টা করেছে, আজকেও যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু দেখেছি। কেন আমরা মনে করি যদি আজকে আমার কোনো চার্জেস বলি, মানে আমি বারবার যদি নট গিলটি বলি কোর্টের সামনে, কোর্ট কিন্তু কন্ডাক্ট দেখে যে একটা অ্যাকিউজ পার্সন তার কন্ডাক্ট কী। আমি যদি দেখি আগের সে ফোন ফেলে দিল, সে 2 দিন ধরে 3 দিন ধরে খুঁজে ফোন পাওয়া গেল, আজকে সে পালাতে গেল, তাহলে যদি আজকে আমি সব কিছু ঠিক করে থাকি, আমি যদি সৎ হই, তাহলে আমি পালাতে যাবো কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু কোর্টের সামনেও তাকে দিতে হবে। আজকে আমরা দেখেছি ইডি যে বক্তব্য ছিল, ইডি যা করছে, সেটা কিন্তু তার যে ব্ল্যাক মানি, তার মানে সিবিআই যে চার্জশিট যদি আমরা দেখি, তাহলে সে যে টাকার 9-6 সঙ্গে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা প্রমাণিত। চার্জশিট যাই বলছে, এরপর তো ট্রায়ালে সেই ফাইনাল ডিসিশন আসবে। তার সঙ্গে সেই জন্য আজকে ইডি ঢুকেছে। ইডি কিন্তু তাকে তদন্ত করতে গেছিল, পেয়েছে, এবং ইডির কাছে সাফিসিয়েন্ট মনে হয়েছে, প্রাইম অফিসে ইডি স্যাটিসফাইড যে এই ব্যক্তিকে নেওয়া উচিত, সেই জন্য কিন্তু ইডি কাস্টাডি চেয়েছিল। ওই কাস্টাডি থেকে যদি পালিয়ে যেতে চান, মানে তদন্ত প্রক্রিয়াতে যদি আপনি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু একটা বড় সমস্যা, যেটা কিন্তু যে কোনো অ্যাকিউজের বোঝা উচিত। আজকে উনি যেহেতু আজকে আগে কাস্টাডিতে ছিল, এই সেন্ট্রাল এজেন্সির পদ্ধতি প্রসিডিওর ওনার জানা, এবং উনি কোঅপারেট করেননি আগে বলেও অ্যারেস্ট হয়েছিল। নন কোঅপারেশনটা কিন্তু অ্যারেস্টের একটা বড় গ্রাউন্ড। আমরা সবসময় মনে করি যে হ্যাঁ, এই ব্যক্তির এগেন্সটে ইডি বা সিবিআই কী পেলো, যাকে অ্যারেস্ট করলো। নন কোঅপারেশনটাও কিন্তু একটা বড় গ্রাউন্ড, যার জন্য অ্যারেস্ট হতে পারে। তো এই ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রাইম অফিসলি ওর এগেন্স্টে কিন্তু অভিযোগ প্রমাণিত হয়েছে, সিবিআই তদন্ত করেছে সেটা। কো-অ্যাকিউজড অনেকে ছিল, শান্তনু ব্যানার্জি ছিল, কুন্তল ঘোষ ছিল, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি ছিল, আরও অনেকে ছিল, বেশ কিছু এখনও বোধহয় জেলেও আছে। কিন্তু মানি ট্রেলের তদন্ত করতে এসে দেখো, সেই সময় কিন্তু একটা ঘটনা কিন্তু আমাদের খুব মনে আছে, যে ওর যে মোডাস অপারেন্ডি, ক্রাইম, ক্রিমিনাল, ট্যাম্পারিং অফ এভিডেন্সেসের মোডাস অপারেন্ডি কিন্তু সেম রয়েছে। ওখানে কিন্তু দুটো মোবাইল সে বোধহয় ছুঁড়ে ফেলেছিল, জেসিবি মেশিন আনা, তারপরে তোমার জেনারেটর ভাড়া করা, প্রায় টোটাল 50,000 টাকা খরচা হয়েছিল বোধহয় সিবিআইয়ের তরফ থেকে। তারপরে সেই মোবাইল উদ্ধারও হয়েছিল। আজকের ঘটনা, আজকের যখন মোডাস অপারেন্ডি নেচার অফ ক্যারেক্টার অফ দি ক্রিমিনাল, এটাই হচ্ছে আসল। এরা কখনো চেঞ্জ করতে পারে না। এবারও কিন্তু সেই মোবাইল কিন্তু দ্য মেইন ফ্যাক্ট ইন ইস্যু। এই মোবাইলে কিন্তু তোমার মানি ট্রেলের প্রচুর সন্ধান পাবে, খুব সম্ভবত, আমার বিশ্বাস ইডি পাবে। এবারও কিন্তু ছুঁড়ে নর্দমার মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু ওর ওই মোডাস অপারেন্ডি সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল। এদেরই বলে এক্সপার্টাইজড এজেন্সি। ইডি কিন্তু ওটা রিকভারিও করেছে, এবার আর কাঠখড় পোড়াতে হয়নি। অ্যান্ড হি ওয়াজ অ্যারেস্টেড। এবং ট্যাম্পারিং অফ এভিডেন্সটা ওর মানে মজ্জায় ঢুকে গেছে। দিস ইজ কল্ড ক্রিমিনাল। এই যে ক্রিমিনাল যেটা আছে না, এটা মানে তোমার আগে বহুদিন আগে, তোমার আজ থেকে বহু বছর, বহু শতাব্দী আগে, তখন যারা বৈজ্ঞানিক ছিলেন, অপরাধ জগতের বৈজ্ঞানিক ছিল, কারণ অনেক রকম তাদের তত্ত্ব ছিল, সামবডি ওয়াজ বর্ন ক্রিমিনাল, বাট এই সবগুলো সব অবসলিট হয়ে গেছে। মোডাস অপারেন্ডি নেচারের সঙ্গে ইনহেরিট করে এরা, মানে নেচারের সঙ্গে একদম মিলে যায় আর কি, সেটা ফেলতে পারে না এরা।
এটা এদের অটোমেটিক চলে আসে। দেখো এবারও কিন্তু সেই মোবাইলটাকে এবার হাসাপ করার একটা অদম্য প্রচেষ্টা ছিল এবং মোবাইলের মধ্যে অনেক কিছু খবর লুকিয়ে আছে। মানি ট্রেল, মানি লন্ডারিংয়ের যে মানি ট্রেল কোথায় গেছে, কাকে ট্রান্সফার করছে, কার থেকে টাকা এসছে, পুরোটা কিন্তু বেরোবে। আমার মনে হয় ইট শুড অলসো বি এন্ডেড, দ্য কেস শুড বি এন্ডেড। ইডির যে কেসটা আছে উইদিন দ্য স্ট্যাচুটারি পিরিয়ড অফ ইনভেস্টিগেশনে যদি দিতে পারে, এবার কিন্তু আর ও ছাড়া পাবে না, আমি তোমায় বলে দিচ্ছি। উইদিন দি স্ট্যাচুটারি পিরিয়ড কিন্তু ইডিকে সাবমিট করতে হবে রিপোর্ট ইন ফাইনাল ফর্ম, দ্যাট ইজ চার্জশিট, এই মানি লন্ডারিং কেসে। এবং যত টাকা আছে সমস্ত মানে যে টাকার অংশটা আছে পুরোটাই কিন্তু অ্যাডজুডিকেট করতে হবে এবং সেই পাওয়ারটা আছে, সে কোর্টের সেই পাওয়ারটা, সিভিল কোর্টের যে পাওয়ারটা সেটা কিন্তু ইডির আছে। ইডির কিন্তু এটাই এক্সট্রা একটা স্পেশাল পাওয়ার। সো আমার মনে হয় ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। শুধু জীবনকৃষ্ণ সাহার বাড়িতে নয়, এদিন তার আত্মীয়ের বাড়িসহ আরও 5 জায়গাতেও হানা দেয় ইডি। মুর্শিদাবাদের বড়োয়ার মহিষগ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে কিছুটা দূরে বেসরকারি ব্যাংকের কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দেন ইডির অফিসাররা। প্রায় 5 ঘন্টা ধরে চলে তল্লাশি। অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুর মধ্যপাড়ায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুর বাড়ি, এদিন সেখানেও তল্লাশি চালায় ইডি। বড়োয়ার তৃণমূল বিধায়কের শ্যালক নিতাই সাহা প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘণ্টা 4 ধরে তল্লাশির পর বিধায়কের শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির অফিসাররা। মুর্শিদাবাদের পাশাপাশি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমেও অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা সম্পর্কে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি হন। এদিন তার বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তল্লাশির সময় তৃণমূল বিধায়কের বাড়িতে ঢুকতে যান সাঁইথিয়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীনেশ মুখোপাধ্যায়, কিন্তু তাকে প্রথমে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এই মায়া সাহাকে এর আগেও ইডি সিবিআই তারা ডেকেছিল, কিন্তু তার বাড়িতে এই প্রথম তল্লাশি। এবং যেটা জানা যাচ্ছে যে জীবনকৃষ্ণ সাহার একাধিক সম্পত্তি রয়েছে সাঁইথিয়া এবং আশেপাশে এলাকায়, এবং ইডির সন্দেহ যে নিয়োগ দুর্নীতির যে টাকা, সেই টাকা জীবনকৃষ্ণ সাহা এই মায়া সাহার মাধ্যমেই জমি কিনতে এবং বিভিন্ন সম্পত্তি কিনতে তারা ব্যবহার করেছেন। তাই জন্য তার বাড়িতে তল্লাশি চলছে এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং এই তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। এরপর পুলিশ কর্মীর বডি ক্যাম খুলিয়ে তাকে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকতে দেওয়া হয়। জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। ইডি এসে সব দেখলো, তল্লাশি করলো, কিন্তু কিছু পাইনি। খুব আনন্দ হলো। 4.5 ঘন্টা পর তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, 28 আগস্ট কলকাতায় তলব করা হয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি সাঁইথিয়া তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে। মুর্শিদাবাদ, বীরভূমের পাশাপাশি এদিন পুরুলিয়াতেও হানা দেয় ইডি। 5 নম্বর ওয়ার্ডের নিমটার এলাকায় মিডলম্যান প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। প্রায় 7 ঘন্টা তল্লাশি চালানোর পর পুরুলিয়ার এই নিমটার এলাকার এই শুভমঙ্গলের বাড়ি থেকেই ইডির আধিকারিকরা বেরিয়ে যায়। কিন্তু তারা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির কেউ বা কোনো সদস্য এই বাড়ি থেকে বাইরে থেকে তালা মেরে দেয় গেটে, এবং বাড়ির ভেতর কে আছে না আছে আমরা বাইরে থেকে এখনও কেউ কিছু বুঝতে পারছি না। তবে ইডি আধিকারিকরা যখন বেরিয়ে যায় সেই সূত্রে জানা যায় কাউকে এখনও গ্রেপ্তার বা আটক করা হয়নি, তবে তাদের কাছে কিছু ব্যাগ এবং নথি ছিল, সম্ভবত কিছু ব্যাগ এবং নথি তারা বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রসন্ন রায় শ্রী নীলিমা রায় এবং তার 2 বোনই স্কুল শিক্ষিকা। মেজর মেয়েটার জামাই নীলিমার বর। নীলিমার বর। প্রসন্নর সঙ্গে বিয়ের আগে না বিয়ের পরে? না, চাকরিগুলো বিয়ের আগেই হয়েছে। চাকরিগুলো বিয়ের আগে হয়েছে, মানে প্রসন্নর সঙ্গে যোগাযোগ কি আগে থাকতেই ছিল বলছেন, পরে বিয়ে হয়েছে শুনেছি আমরা। ইডি সূত্রে খবর, এসএসসির 9ম 10মের নিয়োগ দুর্নীতি মামলায় এদিন রাজারহাটেও তল্লাশি চালানো হয়। যেদিন এসএসসি 9ম 10ম দুর্নীতি মামলায় বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল ইডি,
সেদিনই আবার শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসন্ন রায়ের সম্পত্তির খোঁজে পুরুলিয়া ও রাজারহাটে একযোগে তল্লাশি অভিযান চালালো ইডি। ইডি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের আরও 40টি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এইসব সম্পত্তির হদিশ পেতেই এদিন দু জায়গায় চলে তল্লাশি। সোমবার সকালে পুরুলিয়ার হুচুকপাড়ায় প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে চালানো হয় তল্লাশি। এই বাড়িতেই থাকেন প্রসন্ন রায়ের শ্যালক শুভম মঙ্গল, যিনি পেশায় ব্যবসায়ী। প্রসন্ন রায়ের শ্বশুর বাড়ির সদস্যদের লাগাতার জিজ্ঞাসাবাদ করেন 5 জন ইডি আধিকারিক। টানা প্রায় 7 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। আমরা 5টা গাড়ি করে অফিসারকে এখানে ঢুকতে দেখি, পরে জানতে পারি ইডির অফিসাররা এসেছে। এখানে তদন্তর কোনো স্বার্থে ওনারা এসেছিল শুনলো। এবারে 3 বোন 1 ভাই, 3 বোনই প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে। মাস দুয়েক আগেই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। বাজেয়াপ্ত করা হয় সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, ইয়ংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড, বামনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেডের মতো একাধিক চা বাগান। প্রসন্ন রায়ের বাংলো, গাড়ি, কারখানা, চা বাগান সহ 27 কোটি 19 লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার তার আরও সম্পত্তির খোঁজে অভিযান চালালো ইডি। এর আগে 2022 সালের আগস্ট মাসে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেপ্তার করে সিবিআই। 2023 সালের নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্ন রায়। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে প্রসন্ন রায়কে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে হেফাজতে রয়েছেন নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান বলে অভিযুক্ত প্রসন্ন রায়। প্রথমে সিবিআই আর এবার ইডি। ফের কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর মামলার জামিন পাওয়ার 15 মাস পর ইডি গ্রেপ্তার করল তাকে। আর এই আবহেই ফের একবার 30 দিন একটানা জেলে থাকলেই মন্ত্রিত্ব চলে যাবার বিলের পক্ষে জোরালো সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিশানা করলেন বিরোধীদের। अभी अभी एक ट्रेंड शुरू हुआ कि जेल में जाने के बाद भी इस्तीफा नहीं देना। ढेर सारे ऐसे लोग हैं जिन्होंने इस्तीफा दिया। तमिलनाडु के कुछ मंत्रियों ने नहीं दिया, दिल्ली के मंत्री और मुख्यमंत्री ने नहीं दिया, और सरकार के सचिव, डीजीपी, मुख्य सचिव इनके पास आदेश लेने के लिए जेल में जाएंगे। ये क्या हमारे लोकतंत्र को दुनिया में सम्मान दिलाएगा क्या? বিরোধীরা বারবার অভিযোগ করে বিজেপি অন্য দল থেকে দাগী নেতাদের কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় তারপর তাদের বিরুদ্ধে চলা তদন্ত ঠান্ডা ঘরে পাঠিয়ে দেয়। এই অভিযোগকে সামনে রেখেই অমিত শাহ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন করেছেন, যে ব্যক্তি গুরুতর অপরাধে অভিযুক্তদের নিজের দলে নিয়ে তাদের বিরুদ্ধে চলা মামলা শেষ করে দেওয়ার পর তাদের মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী বানিয়ে দেয়, সেই মন্ত্রী প্রধানমন্ত্রীরও কি উচিত নিজের পদ ছেড়ে দেওয়া? এমন ব্যক্তিদের কতদিনের জেল হওয়া উচিত? যদি কোনো ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরে দেওয়া হয় এবং পরে সেই ব্যক্তি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে যে মন্ত্রী মিথ্যে মামলা দিয়েছিল তার কতদিন জেল হওয়া উচিত? अमित शाह जी, मैं समझता हूं कि मूलतः अभी भी राजनेता नहीं बन पाए। ये आंतरिक विपक्ष और बाह्य विपक्ष दोनों को खत्म करना चाहते हैं। क्या अमित शाह जी ने ईडी के बारे में सर्वोच्च न्यायालय की हालिया टिप्पणी सुनी है या नहीं सुनी है, या सुन के अनसुना कर दिया है, जिसमें सर्वोच्च न्यायालय ने कहा ईडी से आप तो पॉलिटिकल पार्टी की तरह बिहेव कर रहे हो, किसके इशारे पे काम कर रहे हो? तो ये सब संदेश है माननीय गृह मंत्री जी को। 130তম সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে 30 দিনের বেশি গারদে থাকলে সরতে হবে পদ থেকে, থাকবে না প্রধানমন্ত্রিত্ব ও মুখ্যমন্ত্রিত্ব। একই নিয়ম প্রযোজ্য হবে মন্ত্রীদের জন্য। নরেন্দ্র মোদী, অমিত শাহের দাবি রাজনীতিতে স্বচ্ছতা আনতে এই বিল এনেছেন তারা। পাল্টা বিরোধীদের অভিযোগ, ইডি সিবিআইকে দিয়ে গ্রেপ্তার করিয়ে টানা 30 দিন জেলে রাখার পর বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সরিয়ে দেওয়াই এই বিলের একমাত্র উদ্দেশ্য। এই প্রেক্ষাপটে সংসদের যে যৌথ সংসদীয় কমিটিতে এই সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে, তাতে প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি ও উদ্ধবপন্থী শিবসেনা। জানিয়ে তৃণমূলকে একহাত নিয়েছেন অমিত শাহ। ये महत्वपूर्ण बिल है, सभी पार्टियों के सदस्यों की राय पार्टी से कंसल्ट कर कर एक कंसिडर्ड राय जेपीसी के सामने आनी चाहिए। कल को आप अगर ऑपोजिशन अभी से लेकर 4 साल तक कोई काम में सहयोग नहीं होता है, देता है, तो देश नहीं चलेगा क्या? स्मिता जी, ऐसे नहीं चलता है। हम इतना ही कर सकते हैं
कि उनको बोलने का मौका दे, उनको बात रखने का मौका दे। अगर वो अपनी बात रखना ही नहीं चाहते हैं, अगर बोलना ही नहीं चाहते हैं, तो देश की जनता भी तो देख रही है ना चीजों को। कानपुर सेशन कोर्टे 2014 সালে এই মুহূর্তে উত্তরপ্রদেশের ক্যাবিনেটে আছেন এমন একজন মন্ত্রীর বিরুদ্ধে কেস ফাইল করা হয় এবং 2022 সালে তিনি দোষী সাব্যস্ত হন। তিনি একটি অগ্রিম বেল নেন এবং এখনো বহাল তবিয়তে ওই ক্যাবিনেটে আছেন। বিজেপির কিচ্ছু হবে না। ফলত এখন যে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ গোটা ভারতবর্ষ জুড়ে উঠছে, সেখান থেকে একটু নজরটা সরাতে চাইছেন। তৃণমূলের মতোই কংগ্রেসও এই বিলের বিরোধিতা করছে, কিন্তু সূত্রের খবর তৃণমূল যৌথ সংসদীয় কমিটি বয়কট করলেও কংগ্রেস তা না করতেও পারে। তারা যৌথ সংসদীয় কমিটিতে অংশ নিয়ে নিজেদের প্রতিবাদ নথিবদ্ধ করাতে পারে। এই প্রেক্ষাপটেই অতীতের উদাহরণ টেনে রাহুল গান্ধীকে নিশানা করেছেন অমিত শাহ। পাল্টা কংগ্রেস খোঁচা দিয়ে বলছে নৈতিকতার কথা অন্তত অমিত শাহের মুখে মানায় না। जब यूपीए की सरकार थी, श्री मनमोहन सिंह जी इनके प्रधानमंत्री थे और लालू प्रसाद यादव जी इनके मिनिस्टर थे। लालू प्रसाद जी को सजा हो गई। मनमोहन सरकार एक ऑर्डिनेंस लेकर आई कि 2 साल की सजा हो तो भी अपील का स्टेज बाकी है तो उनकी सदस्यता नहीं जाती है। यही मॉरल ग्राउंड था। तो एक ऑर्डिनेंस लेकर आए कि हम इसको बदल दे रहे हैं। ऑर्डिनेंस से बदलने का कैबिनेट ने प्रस्ताव भी किया। यही श्री राहुल गांधी इसको कंप्लीट नॉनसेंस कहकर सार्वजनिक रूप से प्रेस कॉन्फ्रेंस में फाड़े थे। He is not qualified to speak about morality. Mr. Gandhi was opposing on principles. He was saying clearly that we should not bring in this amendment to do this thing because electoral representatives must go through the process. Therefore, Mr. Gandhi was right on that time. Today we are right on that time, right on this issue also. বিরোধীরা বলছে আদালত শাস্তি দেবার আগে মন্ত্রিত্ব কেড়ে নেবার নরেন্দ্র মোদী অমিত শাহ কে? পাল্টা অমিত শাহ সেই আদালতের উদাহরণ টানছেন। इसमें पक्ष विपक्ष कहां आता है? इसमें 30 दिन तक जमानत का प्रावधान किया गया है। अगर फर्जी टाइप का केस है तो देश की हाई कोर्ट और सुप्रीम कोर्ट आंख मूंद कर नहीं बैठे हैं। किसी भी केस में हाई कोर्ट और सुप्रीम कोर्ट को जमानत देने का अधिकार है। जमानत तो होती नहीं 5-6 महीने ईडी सीबीआई के केसेस की, तो यानी वो पद से चला जाए। और फिर बहुत से ऐसे भी लोग हैं जिन पर आपने प्रयोग किया। महाराष्ट्र डिप्टी चीफ मिनिस्टर जो आज बने हुए अजीत पवार, इनके लिए भोपाल में मोदी जी ने कहा कि चक्की पीसिंग, और उनको डरा के अपने में शामिल कर लिया। तो आप इसका इस्तेमाल करना चाहते हैं ईडी सीबीआई से दबाकर। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদের উভয় কক্ষের 2/3 সমর্থন লাগে, বিজেপির তা নেই। তাহলে কিভাবে এই অঙ্কে পৌঁছবে মোদী সরকার? जब इस पर मतदान हो तब आप आपका मत व्यक्त कर सकते हो, क्योंकि ये संवैधानिक संशोधन है तो 2/3 बहुमत चाहिए दोनों सदनों में, जो आपके पास नहीं है या नहीं है वो तो उस वक्त सिद्ध होगा। इसके लिए 2/3 बहुमत जरूरी है, वो आपके पास है नहीं, आप कानून नहीं बना पाओगे। একদিকে সংবিধান সংশোধনী বিল নিয়ে মুখ খুললেন অমিত শাহ, অন্যদিকে পুজো অনুদান নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ সোমবার সরাসরি বলল হিসেব না দিলে পুজো কমিটিকে অনুদান দেওয়া বন্ধ হোক। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে এবছর দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোর অনুদান 1 লাফে প্রায় 30% বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর দুর্গাপুজোর জন্য সরকারি অনুদানের অঙ্ক ছিল 85,000 টাকা, এবার তা বেড়ে হয়েছে 1,10,000 টাকা। 31শে জুলাই এই সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তো আপনারা অপেক্ষা করছেন, আমি কি বলবো। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। ওকে 1,10,000। খুশি তো? রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী সৌরভ দত্ত। সোমবার শুনানিতে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে কোন কোন পুজো কমিটি দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসেব দেয়নি। বিচারপতিরা বলেন আগের নির্দেশে রাজ্য সরকারকে নিশ্চিত করতে বলা হয়েছিল সমস্ত পুজো কমিটি যেন হিসেব পেশ করে। বিচারপতি সুজয় পাল পর্যবেক্ষণে বলেন যারা হিসেব দিচ্ছেন না তাদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট পুজো কমিটির অনুদান বন্ধ করে দেওয়া হোক। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেন আদালত পুজো অনুদান দেওয়ায় কোনো নিষেধাজ্ঞা জারি করেনি, তাই শুনানি হোক পুজোর পরে।
কিন্তু বিচারপতি সুজয় পাল সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, পুজোর পর এই মামলার আর কি গুরুত্ব রয়েছে? যদি নির্দেশ অমান্যকারী পুজো কমিটিগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হয় তাহলে সেটা পুজোর আগেই করতে হবে। কেন্দ্র সরকার বারবার রাজ্য সরকারকে বলেছে, বাবা চোর ধরো জেলে পড়ো। এরা বলছে না, চোরও ধরবো না কিন্তু টাকাও ছাড়বো না। রাজ্য সরকারের যখন এটা ঘোষিত নীতি, তখন এবার চোরের ওপর বাটপাড়ি। সেই রাজ্য সরকারের থেকে যারা টাকা নিচ্ছে তারা কেন হিসেব দেবে? সেজন্য ক্লাবরাও জানে যে আমাদেরও হিসেব দেওয়ার দরকার নেই, কারণ রাজ্য সরকার কেন্দ্রকে হিসেব দেয় না। 2018 সাল থেকে দুর্গাপুজো কমিটিগুলিকে পুজোর অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথমবার 28,000 পুজো কমিটিকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়। এবার তা বেড়ে হয়েছে 1,10,000। যেভাবে সরকারি টাকা কোষাগার থেকে যেভাবে খোলামকুচির মতো বিলি করছেন এবং ক্রমাগত বাড়িয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি নিজের ভোটের স্বার্থে, আমি যেটা অমিত শাহের ক্ষেত্রে বললাম, মমতা ব্যানার্জিরও তাই, একই রাজনীতি। ওটা তো পুজোর জন্য করছেন না, ভোটের জন্য করছেন। সেখানে হাইকোর্টের একটা অবজারভেশন, ভালো অবজার্ভ করেছেন, কিন্তু আমার মনে হয় এটা নির্দেশ হওয়া উচিত। কারণ সরকারি কোষাগার থেকে একটা টাকাও খরচ করলে দ্যাট মাস্ট বি অ্যাকাউন্ট ফর, তার হিসেব করতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী সমান। আমরা দেখেছি মোদি কেয়ারের নাম করে করোনার সময় হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে, দেশি বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে, কিন্তু তার কোনো হিসেব কোথাও দেওয়া হয়নি। আর এখানেও সরকারি কোষাগার থেকে যে টাকা খরচ করা হচ্ছে তার কোনো হিসেব রাখা হচ্ছে না। মহামান্য আদালত এখনো কোনো নিষেধাজ্ঞা দেননি। তারা সওয়াল জবাবের সময় কোনো সংলাপ একটু সেটাকে কাজে লাগিয়ে কোনো সংলাপকে পরিবেশন করে এমনভাবে দেখাতে চাইছে যেন হিসাব কই, হিসেব চাই। এটা স্বাভাবিক ব্যাপার। প্রথম কথা, আদালত হিসাবের কথা খোঁজ নিতেই পারেন। আর দুই, পাশাপাশি আমরা এটাও জানিয়ে দিচ্ছি, বিরোধীদের কুৎসায় কান দেবেন না কেউ। এটা আজ নয়, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুদান দিয়েছেন তখন থেকেই হিসাব দেওয়ার প্রসেসটাই চলছে। যারা হিসাব দেবে না সেই বছরের, তারা এমনিতেই তার পরের বছরেরটা পাবে না। 2018 সাল থেকে শুরু, বছর বছর বেড়েছে টাকার অঙ্ক। আর বিধানসভা নির্বাচনের আগে এবার দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া রাজ্য সরকারের অনুদান লাখ ছাড়িয়ে গেছে। তবে গতবারের মতো এবারও অনেক পুজো উদ্যোক্তা এই অনুদান নিতে অস্বীকার করেছে। এই তালিকায় এবার নাম লেখালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব, নদিয়ার রানাঘাটের চারের পল্লী দুর্গোৎসব কমিটি, দক্ষিণ 24 পরগনার জয়নগরের 7 ও 14 পল্লী সর্বজনীন শারদোৎসব কমিটি, হুগলির বৈদ্যবাটির মহিলা মিলন চক্র ক্লাব ও কলকাতার নেতাজি নগর সর্বজনীন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব এবছর 55 বছরে পা দিচ্ছে। 2018 থেকে রাজ্য সরকারের পুজো অনুদান দেওয়া শুরু হলেও এই ক্লাব কোনোদিন টাকা নেয়নি। আগেরবার আরজিকর কাণ্ডের আবহে পুজো অনুদান প্রত্যাখ্যান করেছিল রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। এবারও অনুদান থেকে মুখ ফিরিয়েছেন ক্লাব সদস্যরা। আরজিকরের ডাক্তার কর্মরত অবস্থায় ধর্ষিত হয়ে খুন হল। কসবায় ল কলেজের ছাত্রী, তৃণমূল আশ্রিত ক্রিমিনাল মনোজিৎ মিশ্র এবং তার টিম একটা ছাত্রীকে ধর্ষণ করল। তামান্না খুন হলো বোমের আঘাতে। 9 বছরের শিশুকন্যা। আমরা প্রথম থেকেই নেই না, 2018 সাল থেকে নেই না, এখনও এবারও নেই না। কেননা যে সরকার দিয়ে দিতে পারে না, কর্মসংস্থান নাই, মহিলাদের সুরক্ষা দিতে পারে না, সেই সব টাকা সেই সব কাজের বঞ্চনা করে আমি এই টাকা নিলে আমাদের পাপ হবে। একই সিদ্ধান্ত নিয়েছে হুগলির বৈদ্যবাটির মহিলা মিলন চক্র ক্লাব এবং দক্ষিণ 24 পরগনার জয়নগরের 7 ও 14 পল্লী সর্বজনীন শারদোৎসব কমিটি। স্বাস্থ্যের যে অব্যবস্থা, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। মানুষ আজকে পশ্চিমবাংলার বাইরে যাচ্ছে চিকিৎসা করতে। শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে পড়াশুনো করতে, চাকরি করতে। পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই, ভালো করে পড়াশুনো হচ্ছে না। কলেজগুলো, স্কুল, মানে এমনকি স্কুলগুলো পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে। সেগুলো তারপরে কোনো বিপর্যয়েরই ঠিক মতন মোকাবেলা হয় না। গরিব মানুষ গরিবই থেকে যাচ্ছে। এইগুলো
নিয়ে আমাদের বন্যার পরিস্থিতিতে যে অবস্থা হয়েছে তারও তো কোনো প্রতিকার হচ্ছে না। এই টাকাগুলো যদি সেই সব ক্ষেত্রে ব্যয় করা হতো তাহলে নিশ্চয়ই অনেক ভালো ব্যবস্থা হতো। সেক্ষেত্রে এদেরকে টাকা না দিয়ে, ক্লাবগুলোতে টাকা না দিয়ে যদি এই সমস্ত ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবহার করতেন তাহলে আমরা অনেক বেশি খুশি হতাম। সরকারের যে উদাসীনতা, অবহেলার যে ন্যায় বিচার আমরা এখনও পাইনি, যার জন্য সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তো তথা সারা ভারতবর্ষ এর বিরুদ্ধে রাস্তা নেমে আন্দোলন করেছে এবং আমরা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং তার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আজও সেই ন্যায় বিচার আমরা পাইনি, কেউই পাইনি। আমরা তৈরি করে অবহেলা পাইনি মানে আমরাও কেউই পাইনি, যার জন্যই আমরা সরকারের এই অনুদানকে বর্জন করছি এবং আমরা নেব না। আমরা সর্বসাকুল্যের সাধারণ মানুষ, আমরা যারা এই এলাকার ওয়ার্ডের মানুষ সবাই মিলে যৌথ সিদ্ধান্ত নিয়েছি। আগের বছর রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান নেয়নি দক্ষিণ কলকাতার নেতাজি নগর সর্বজনীন পুজো কমিটি। বছর ঘুরেছে, এই ক্লাবের সিদ্ধান্ত বদলায়নি। প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার যে খুনের বিচার পায়নি এবং সেই বাবা মা তারা এখনো পর্যন্ত মানুষের কাছে তারা অ্যাপিল করছে, তারা যাচ্ছেন, তারা এখনো পর্যন্ত এই অভয়ার বিচারের দাবিতে মানুষ এখনো রাস্তায়। ফলে সেই কারণেই আমরা এবছরও আমরা এই একই প্রেক্ষিত, সেই প্রেক্ষিত একটুখানিও বদলায়নি। সেই প্রেক্ষিত, সেই আধিপত্যবাদ এখনো একটুখানিও সেটা কোনো পরিবর্তন হয়নি। তার জন্যই হচ্ছে গিয়ে আমরা এবারও সরকারি যে অনুদান আমরা মনে করি তাকে আমরা একেবারে তাদের প্রত্যাখ্যান করছি। সব মিলিয়ে পুজো অনুদান প্রত্যাখ্যানের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। হাতে আর মাত্র 34 দিন, তারপরে উমা আসবেন ঘরে। সেই দুর্গাপুজোয় অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক চাপানোতর। তখন ঠাকুরনগরের মতুয়া বাড়িতে ডামাডোল পরিস্থিতি। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া ঘিরে দুই ভাই, বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিবাদ প্রকাশ্যে চলে এসেছে। আর এবার ভাই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তার দাবি, তাকে হটিয়ে শান্তনু ঠাকুর নিজের স্ত্রীকে গাইঘাটা থেকে টিকিট দিতে চান। আমাকে যদি কোনোভাবে হঠাৎ তাহলে পরে ওর বউকে, শোভা ঠাকুরকে এখানে গাইঘাটা থেকে টিকিট দেবে, সেন্ট্রালে ও থাকবে আর এখানে রাজ্যে ওর বউ থাকবে। দুই ভাই, দুজনেই একই দলের প্রতিনিধি। একজন সাংসদ ও মোদী মন্ত্রিসভার প্রতিমন্ত্রী, আরেকজন বিজেপি বিধায়ক। সেই বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের সংঘাতই এখন শিরোনামে। রবিবার একে অপরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ছুড়ে দিয়েছেন। 2024-এ যদি ও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত। ওর মনে এটা ছিল, কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। সংঘাতের ঘটনার সূত্রপাত দিন 15 আগে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রেক্ষাপটে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে ক্যাম্প করে কার্ড বিতরণ করা হচ্ছিল। নিজের বাড়ির সামনে থেকে সরিয়ে নাট মন্দিরে ক্যাম্প করতেই তাল কাটে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর অভিযোগ করেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণের নামে কার্যত ওই জায়গা দখলের চেষ্টা করছেন তার ভাই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে নিজের ভাইয়ের বিরুদ্ধে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও জেঠিমা মমতা ঠাকুরকে নালিশ জানান সুব্রত ঠাকুর, যে মমতা ঠাকুর সম্পর্কে তার নিজের জেঠি হলেও রাজনৈতিক প্রতিপক্ষ। বৈঠকের পরে ভাইরাল হয় সুব্রত ঠাকুরের এই বক্তব্য। ঠাকুরদা কংগ্রেস করতো, কংগ্রেসকে পছন্দ করতো না, তারপরেও কংগ্রেস করতো, কারণ ক্ষমতার সঙ্গে থাকলে পরে মতুয়াদের ভালো হবে। গতকালকে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে আমার মা দেখা করতে গেছে, ওনার যে যা তার সাথে দেখা করতে গেছে। আমার জেঠিমা মমতাবালা ঠাকুর এবং বোনের সাথে এই চারজনে মিলে আমরা কথা বলেছি। ঠাকুর বাড়িতে যে দালাল চক্র চলছে এবং তার সাথে সাথে এই যে কুক্ষিগত করার জায়গা, একাই করব একাই খাবো, এই জিনিসটাকে বন্ধ করতে হবে। বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনে লোক গ্যাদার হয়। এরপরই জল্পনা শুরু হয়, মতুয়া বাড়িতে কি ভাঙন আসন্ন? দলবদল করতে পারেন সুব্রত ঠাকুর? সোমবার সেই জল্পনায় জল ঢালেন খোদ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। আমার হাত ধরে ভারতীয় জনতা পার্টি এই ঠাকুর বাড়িতে ঢুকেছে,
এবং এই যে নমশূদ্র মতুয়া এই যে ভোট ব্যাংক এবং যারা আছেন তাদের পরিচয় করিয়েছে বিজেপির সাথে। আজকে যে প্রোপাগান্ডা আমার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে, সেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে শান্তনু এবং শান্তনুর সঙ্গে কিছু দালাল চক্র আছে তারা। এটার কারণটা হচ্ছে আমাকে যদি এখান থেকে এই দাগিয়ে দেওয়া যায় যে আমি তৃণমূল সাথে যোগ রাখছি বা চলে যাব, তাহলে পরে আমাকে যদি কোনোভাবে হটানো যায় তাহলে পরে ওর বউকে, শোভা ঠাকুরকে এখানে গাইঘাটা থেকে টিকিট দেবে, সেন্ট্রালে ও থাকবে আর এখানে রাজ্যে ওর বউ থাকবে। এই প্রক্রিয়া চলছে প্রায় 3 থেকে 3.5 বছর ধরে এবং এটা অসহ্যজনক। এ বিষয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তার স্ত্রী সোমা ঠাকুরের দাবি এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দাদাভাই বলেছে, আমাকে জানেন দাদাভাই এরকম তো বলতে পারে না, খুব ভালো লোক। এই টিকিট পাওয়াটা এটা হচ্ছে দলের ব্যাপার। দল কাকে টিকিট দেবে না দেবে সেটা দল সিদ্ধান্ত করে। এটা একটা সর্বভারতীয় বৃহত্তম দল, এ আগের থেকে বলা যায় না, এটা দল সিদ্ধান্ত করে। এদিকে মতুয়া কার্ড বিলি নিয়ে সংঘাতের আবহে সোমবারও দেখা যায় নাট মন্দিরে চলছে ক্যাম্প। গত শনিবার থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে মতুয়া কার্ড এবং ধর্মীয় শংসাপত্র বিলি করা হচ্ছে মতুয়া ধামের এই নাট মন্দির থেকে। আর এটাকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে। আর বিতর্ক তৈরি হওয়ার পরও আজও আমরা দেখতে পাচ্ছি যে এই নাট মন্দিরে সেখানে মতুয়া কার্ড এবং ধর্মীয় শংসাপত্র বিলি করা হচ্ছে। এদিকে এই প্রেক্ষাপটেই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। এই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কেউ মতুয়া কার্ড বানাতে পারে না, বেআইনিভাবে সংগঠন চালাতে পারে না। একটা নাম্বারে দুটো সংগঠন হয় না, বেআইনিভাবে যা কিছু করছে শান্তনু ঠাকুর বেআইনিভাবে করছে, গাছ জোরে করছে এবং কেস চলছে। আমরা যেটা দেই এই মতুয়া কার্ডটা আজকের থেকে তৈরি নয়। তুন এটাকে বিজেপি যখন 2019-এ এখানে শান্তনু ঠাকুর যখন ক্ষমতায় আসে, তার পরবর্তীকালে এই মতুয়া কার্ডটা হিউজ পরিমাণে নাগরিকত্বের জন্য ওরা সারা জায়গায় রটিয়েছে, এটা হলে নাগরিকত্ব পাবে। টাকা নিয়ে কার্ড দেবার অভিযোগও করেছেন মমতা ঠাকুর। 100% টাকা, মানে সেটা অন্যায় হচ্ছে। রেজিস্ট্রেশন তার নাম্বার নয়, সে ব্যবহার করতে পারে না। কোর্টে কেস চলছে, তাহলে সেই যত সময় রায় না আসে সে ব্যবহার করতে পারবে না। তাহলে সেখানে কি করে ওই করছে? এটা আমরাও মতো কার্ড দেই, আমরা দেই না যত নয়, এটাকে আমরাও দেই, কিন্তু সেটাকে যে মতো সদস্য হিসেবে সেখানে নাগরিকত্ব, কেন এটা তো মির্জাফর, আমি বলবো এটা মির্জাফর যেরকম করেছিল, তার প্রয়োজন হলে আজকে যে কোনো মুহূর্তে কাউকে মেরে সেই জায়গায় বসবে, এটাই তো একই রকমের। যে জিনিস হয়েছে আমাদের কানেও এসেছে, আমরা মনে করি এটা ওনাদের ঠাকুরবাড়ির পারিবারিক গোলমাল, পারিবারিক মতান্তর, এবং মতান্তর মিটে যাবে। আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক এখানে কোনো কিছু রাজনৈতিকভাবে কোনো কিছু ইনভলভমেন্ট নেই। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। মতুয়া রাজনীতির কেন্দ্রবিন্দু ঠাকুর বাড়িতেই এখন দ্বিমুখী লড়াই। একদিকে মা ছেলে, অন্যদিকে বাবা ছেলে। একদিকে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, আরেকদিকে শান্তনু ঠাকুরের নিজের ভাই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর ও তার মা। ঠাকুরনগরের মতুয়া বাড়িতে রাজনীতির প্রত্যক্ষ প্রবেশের পরপরই পরিবারে ভাগাভাগি শুরু হয়। একদিকে তৃণমূল, অপরদিকে বিজেপি। এই গোলমালটা 91 থেকে শুরু। তাদের কথা হচ্ছে কপিল কৃষ্ণ ঠাকুর এখানে থাকতে পারবে না, এটাই হচ্ছে গোলমাল, যে এখানে থাকতে পারবে না। কপিল কৃষ্ণ ঠাকুরের পুত্র সন্তান নেই এবং মঞ্জুলের দুটো ছেলে, তারাই এই অধিকার, তাদের রক্ত গায়। তারপর ধীরে ধীরে এই গোলমাল হতে 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 হিউজ পরিমাণে, তারপর 2011-তে ও এমএলএ হলো, এমএলএ হওয়ার পর মিনিস্টার হলো, এবং সেটা হওয়ার পর আরও মানে অমানসিক অত্যাচার শুরু হলো। ফরিদপুরের ওরাকান্দি গ্রামে হরিচাঁদ ঠাকুর একটি ধর্মীয় আন্দোলনের সূত্রপাত করেন 1870 সাল নাগাদ। তারপর তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে বিংশ শতাব্দীর গোড়ায় এই আন্দোলন সামাজিক ও রাজনৈতিকভাবে সংগঠিত হয়। 1915 সাল নাগাদ মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠিত হয়। 1930 সাল নাগাদ এর নেতৃত্ব দিতে শুরু করেন গুরুচাঁদের পৌত্র ব্যারিস্টার প্রমথরঞ্জন ঠাকুর, যিনি PR ঠাকুর নামে বেশি পরিচিত। মতুয়াদের নিয়ে উদ্বাস্তু আন্দোলনের সূচনাও হয়েছিল প্রমথরঞ্জন ঠাকুরের হাত ধরে। 1962 সালে বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় আদিবাসী উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। 1967-তে নবদ্বীপ থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। সেই প্রমথরঞ্জন
হরিচাঁদ ঠাকুরের 3 ছেলের মধ্যে 2 ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর ও মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বিবাদ বারে বারে শিরোনামে এসেছে। কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা ঠাকুর বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার মেয়ে মধুপর্ণা ঠাকুর তৃণমূলেরই বিধায়ক। অন্যদিকে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বড় ছেলে সুব্রত ঠাকুর বিজেপির বিধায়ক ও ছোট ছেলে শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। মঞ্জুল কৃষ্ণ নিজেও এক সময় তৃণমূল সরকারের উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী ছিলেন, পরে যোগ দেন বিজেপিতে। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরেরই 2 ছেলে সুব্রত ও শান্তনু, তাদের মধ্যে হঠাৎ বিবাদই এখন শিরোনামে। আর এই প্রেক্ষাপটে মা ছবিরানী ঠাকুর যখন বড় ছেলে সুব্রতর হয়ে সওয়াল করছেন, তখন বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ব্যাট ধরেছেন ছোট ছেলে শান্তনুর হয়ে। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি তার কাছে ছুটে গিয়ে বলেছি, অধিকার কি 2 ভাইয়ের সমান আছে? মতুয়া মহাসংঘের সমান অধিকার থাকবে। ঠাকুর বাড়িতে যে গন্ডগোল, এর কোনো মানেই হয় না। সিএ ক্যাম্প ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার কাজ আমার ছোট ছেলে শান্তনু ঠাকুর আমার অনুমতিতেই নাটমন্দিরে করছে। আমার ওয়াইফ ছবিরানী ঠাকুর এবং সুব্রত ঠাকুর যে মিথ্যা অভিযোগগুলো শান্তনুর নামে করছে, এ একদম ভিত্তিহীন। 2011 তৃণমূলের টিকিটে জিতে মতুয়া মহাসংঘের প্রধান বীণাপানি দেবীর ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী হন। পরে বীণাপানি দেবীর বড় ছেলে কপিল কৃষ্ণকে সাংসদ করে মতুয়া ভোট ব্যাংকে আরো বেশি করে নিজেদের দিকে টানার চেষ্টা করে তৃণমূল। কপিল কৃষ্ণের অকাল মৃত্যুর পর তার বনগাঁ লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবেন এই নিয়ে বিরোধের জেরে মঞ্জুল কৃষ্ণ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পাল্টা তৃণমূল দান করায় কপিল কৃষ্ণের স্ত্রী মমতা ঠাকুরকে। জেঠিমার কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে সুব্রত ঠাকুর। কার দখলে থাকবে বড়মা প্রয়াত বীণাপানি দেবীর ঘর? গত লোকসভা ভোটের মুখে তা নিয়ে তপ্ত হয়ে উঠেছিল ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়ি। একদিকে বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, অন্যদিকে মতুয়া বাড়িরই অপর সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। সংঘাত করিয়েছিল অনশন পর্যন্ত। বীণাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। ভোটের প্রচারে উঠে আসে ঠাকুরনগরের মতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। এবার বিধানসভা নির্বাচনের আগেই শিরোনামে সেই মতুয়া বাড়ির সংখ্যা। শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মহাসংঘে। মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে। সামনে বিধানসভা নির্বাচন, আর যে কোনো ভোটে রাজনৈতিক দলগুলির কাছে মতুয়া ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। এই পরিস্থিতিতে ঠাকুরনগরের মতুয়া বাড়ির এই সংঘাত নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনীতিতেও। 26-এর বিধানসভা ভোটের আগে ঠাকুরনগরে মতুয়া বাড়ির কোন দলে কি ভোট বাক্সে বাড়তি সুবিধা পাবে তৃণমূল, ধাক্কা খাবে বিজেপি, এসব নিয়ে জোর চর্চা চলছে। মতুয়াদের ভোট কিন্তু মোটের ওপর প্রায় 2.5 কোটির বেশি, 70টার বেশি বিধানসভা আসনে তাদের যথেষ্ট প্রভাব আছে। সেক্ষেত্রে তারা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারতেন। মতুয়াদের মধ্যে এই দ্বন্দ্বের পরে সুব্রত ঠাকুর কি করছেন, তিনি যোগাযোগ করছেন হয়তো মমতা বালা ঠাকুরের সঙ্গে, এবং এই জায়গায় আবার বিজেপির থেকে তৃণমূলের দিকে যদি এই ধরনের একটা যোগাযোগ সৃষ্টি হয় তাহলে তৃণমূলের আরও সুবিধা হবে। বিজেপি যদি এই মতুয়া অঞ্চল যেখানে তাদের সত্যিকারের একটা দখল ছিল, যে আসনগুলির মধ্যে তারা অনেক বেশি আসন পেতে পারতেন, তারা এই ধরনের নিজের পায়ে নিজে কুড়ুল মারা গোছের যে বিষয়টি করছেন, এই বিষয়টি কিন্তু আগামী দিনে বিজেপির পক্ষে খুব সুবিধের নয়। বাংলায় প্রায় 2,87,00,000 মানুষ নবশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। রাজ্যের 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর মধ্যে 31টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। বনগাঁ, কৃষ্ণনগর ও রানাঘাট এই 3টি লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সিএ চালুর প্রতিশ্রুতি দিয়ে গত লোকসভা ও বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি, কিন্তু পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগই যায় তৃণমূলের দিকে। আবার 2024-এর লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় বিজেপি। এই আবহে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ঠাকুরনগরে মতুয়া বাড়ির একই ঘরে বিজেপি সাংসদ বিধায়ক ভাইয়ের কোন্দল চরমে উঠেছে। মতুয়া পরিবারে যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কিছু লোক কিছু রাজনৈতিক স্বার্থে কিছু লোককে বিভ্রান্ত করেছিলেন। তারা বুঝছেন যে বিজেপি যেগুলো বলছিল সেগুলো ঠিক কাজ নয়। একজন সাংসদ, একজন বিধায়ক, দুজনেই বিজেপির, কিন্তু তাদের এই বিভেদ থেকেই এটা আরো প্রকট হয়ে যাচ্ছে যে বিজেপি মতুয়া সমাজের
সম্মানীয় নাগরিকদের নিয়ে ভুল পথে চালিত করে। মমতা বালা ঠাকুর ওই সমাজের একজন সম্মানীয়া, তিনি ওই পরিবারের একজন অভিভাবকও বটে, ফলে তিনি প্রয়োজন মনে করলে কথা বলতেই পারেন। যে জিনিস হয়েছে আমাদের কানেও এসেছে, আমরা মনে করি এটা ওনাদের ঠাকুরবাড়ির পারিবারিক গোলমাল, পারিবারিক মতান্তর, এবং মতান্তর মিটে যাবে। আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক এখানে কোনো কিছু রাজনৈতিকভাবে কোনো কিছু ইনভলভমেন্ট নেই। বিজেপি তৃণমূল আকচা আকচির মধ্যেই কটাক্ষের সুর সিপিএম এর গলায়। এই মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে আছে। এই ব্রাহ্মণ্যবাদী দলগুলো নিজের এজেন্ট তৈরি করলো, রাজনৈতিক এজেন্ট, আর তারপরে ওদেরকে দাবার বোর্ডের মতো ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আর সেখানে এ বলছে আমার শরণে এসো আমি তোমাকে বাঁচাবো, ও বলছে আমার শরণে এসো আমি বাঁচাবো। কিন্তু আদতে বিজেপি তৃণমূল এই অনিশ্চয়তা তৈরি করেছে। এর আগে তো যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তো এসব প্রশ্ন কোনো আসতো না। অনুপ্রবেশকারী বলে দেখিয়ে দেওয়া, এটা সবচেয়ে বেশি তো এই মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর করা হয়েছে। তাহলে প্রথমে তাদেরকে নিরাপত্তাহীনতায় ঢুকিয়ে দাও, আর তারপরে বলো আমরা একটা কার্ড দিচ্ছি, এই কার্ড দেখে তুই বাঁচবে। একদিকে যখন ঠাকুরনগরের মতুয়া বাড়িতে দুই ভাইয়ের মধ্যে সংঘাত ঘিরে বিজেপি অস্বস্তিতে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ফের প্রশ্নের মুখে। নদিয়া কৃষ্ণনগরের পুলিশ সুপারের অফিস থেকে একদম কাছে দিনে দুপুরে নিজের বাড়িতে খুন হয়ে গেলেন এক কলেজ ছাত্রী। অভিযুক্তের নাম দেবরাজ সিং, বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেঠিয়া থানার ধরমপুর। দুজনে একই সঙ্গে স্কুলে পড়তো। বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। তরুণীর মা সামনে চলে আসায় তাকেও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ, কিন্তু গুলি আটকে যাওয়ায় প্রাণে বাঁচেন তিনি। আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, কিন্তু গুলি হাতে ছিল না, গুলি ছিল না। আমার উপরে দুটো চালিয়েছিল। কৃষ্ণনগর উইমেন্স কলেজের উল্টো দিকে মানিকপাড়ায় এই বাড়িতেই থাকতেন কলেজ ছাত্রী ঈশিতা মণ্ডল। পরিবার সূত্রে খবর, 2023-এ উচ্চ মাধ্যমিক পাশ করেন ঈশিতা। ডাক্তারের প্রবেশিকার জন্য পরের বছর কলেজে ভর্তি হননি। এবছরই ভর্তি হয়েছিলেন ভিক্টোরিয়া কলেজে, কিন্তু স্বপ্ন শুরুর আগেই সব শেষ। সোমবার দুপুর ঘড়ির কাঁটায় তখন সবে 2টো বেজেছে। ছোট ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলেন মা, বাড়িতে একাই ছিলেন তরুণী। অভিযোগ, সেই সময় সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ঈশিতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দেবরাজ সিং। তরুণীর মায়ের দাবি, বাড়ি ফেরার পর দোতলায় ঘরের বাইরে যুবককে দেখতে পান তিনি। কে কোথা থেকে এসেছে এই প্রশ্ন করলে সেই যুবক হিন্দিতে কথা বলে। এরপর তাকেও লক্ষ্য করে গুলি চালাতে যায়, কিন্তু গুলি আটকে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। হিন্দিতে বলছিল, আন্টি আপনার সাথে কথা বলার আছে। কি কথা, আগে বাইরে যাও। কে তুমি? বাইরে যাও। আমি তো চিনতে পারিনি। যে বলেছি কে তুমি, বাইরে যাও তাড়াতাড়ি, তখনই পিস্তল বের করেছে। একটু ফায়ার করার পরে আমার ছেলে দৌড়ে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে অনেকক্ষণ ধাক্কাধাক্কি হয়। তারপরে মানে যখন বুঝতে পারলাম যে আর ধাক্কাধাক্কি হচ্ছে না, ছিটকিনি দিয়ে আটকে দিয়ে, তারপর আমি বলছি কারণ তুই দিদি কোথায়, দিদিকে দেখ। তারপর পিছন দিয়ে গিয়ে দেখে আমার মেয়ে ওইভাবে পড়ে আছে। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত ঘোষণা করা হয়। কোন পথে পালিয়েছে এটা এখনো স্পষ্ট নয়। ভগবানকে দেখাতে বলবো যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে ঘটনাস্থলের পাশেই অরবিন্দ সরণ, একদম রাস্তার পাশে, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে প্রশাসনিক শীর্ষকর্তাদের বাংলো রয়েছে, সেখান থেকে এই গুলি চালিয়ে নৃশংসভাবে খুন করার পর কোন পথে গেছে এখনো পুলিশ বিভ্রান্ত। একটা আমরা ডেঞ্জার জোনে থাকি। আশেপাশে তো আপনি দেখছেন, এদিকে ডিএম বাংলো আছে, পাশে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো আছে, তার মিডিলে আমাদের এই বাড়ি। তারপরে যদি আমরা এরকম নিরাপত্তা না পারে, জলজান্ত একটা মেয়েকে যদি এরকম শ্যুট আউট করে যায় দিনে দুপুরে, তাহলে এর থেকে আর মর্মান্তিক ঘটনা কী পাবো? প্রশাসনটা যদি এসব নিয়ে যদি কোনো কাজ না করে, তাহলে এর বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত যুবকের নাম দেবরাজ সিং, বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেঠিয়া থানার ধরমপুরে। তার বাবা এনডিআরএফে কর্মরত ছিলেন। প্রশ্ন হচ্ছে, অল্প বয়সী এই একটা ছেলে আগ্নেয়াস্ত্র পেল কি করে? পুলিশ সুপারের অফিস থেকে তরুণীর বাড়ির দূরত্ব মেরে কেটে 500 মিটার। কৃষ্ণনগর কোতোয়ালি থানা থেকে দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। এই পরিস্থিতিতে এক যুবক ঘরের মধ্যে ঢুকে একটা মেয়েকে গুলি করে মারার সাহস পেল কোথা থেকে? সম্পর্ক রাখবে না, অতএব তার বাড়িতে এসে তাকে গুলি করে দেয়া হচ্ছে, একদম তো অরাজক অবস্থা। এই যে ছেলেটা এই অস্ত্রটা পেল কোথায়? পুলিশের লোকেরা কোনো খবর পেল না? আপনি দেখুন, আমি বলছি কেন যে হয় শাসক দলের লোক হবে, নাহলে শাসক দলের আশ্রয় থাকা লোক হবে। এই ঘটনা ঘিরে চড়ছে রাজনীতির পারদ। সর্বত্র একই জিনিস একইভাবে আমরা দেখি। ইট ইজ নিউ নর্মাল ইন ওয়েস্ট বেঙ্গল নাও। এনিথিং লিগাল ইজ হাইলি পানিশেবল হিয়ার। যদি আপনি কোনো আইন মেনে কোনো কাজ করেন, তাহলে আপনি এখানে দোষী সাব্যস্ত হবেন। ঘটনা ঘটলে তখন জানা যাচ্ছে। আর আমরা বারবার বলছি যে গোটা রাজ্যে এই বেআইনি বোমার কারখানা, বোমার যে স্টক পাইলস, বেআইনি অস্ত্রশস্ত্র, সেগুলো উদ্ধার করতে হবে।
কেন করছেন না ম্যাডাম? পুলিশ প্রশাসন দেখছে, দোষী ধরা পড়বেই এবং কঠোরতম শাস্তি তার হবে। পুলিশ প্রশাসন দেখছে, এর মধ্যে কোনো রাজনীতি নেই। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দেবরাজ সিং নিহত ঈশিতার পূর্ব পরিচিত। ঈশিতারা আগে কাঁচরাপাড়ায় ভাড়া থাকতেন, সেই সূত্রেই দেবরাজ সিং এর সঙ্গে পরিচয়। দুজন একই স্কুলে পড়তেন। আমার বাড়িতে ভাড়া থাকতো মিনিমাম 3 বছর ধরে ভাড়া থাকতো, 3-4 বছর। সাথে বাবা মানে মার সাথে আর মেয়ের সাথে একটু রুট ব্যবহার করতো, ঝগড়াঝাটি করতো। শুধু একটাই জানা গেছে যে আগে থেকে পূর্ব পরিচিতি রয়েছে, যিনি ভিকটিম আছেন তার সাথে পূর্ব পরিচিতি রয়েছে, সেই সূত্র ধরেই আমরা এগোচ্ছি। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী হত্যাকাণ্ড। 2022 সালের 2রা মে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে 42 মার ছুরি দিয়ে কুপিয়ে খুন করে তারই প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। হাড়হিম করা সেই হত্যাকাণ্ডে সুশান্তর যাবজ্জীবন কারাদণ্ড হয়। কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুনের এই হাড় হিম করা ঘটনা রাজ্যবাসীর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে। ঠিক এরকমই শিউরে ওঠার মতন আরেকটা ছবি সামনে এসেছে শনিবার। বিজেপির দাবি, এভাবেই বারুইপুরে খুন করা হয় তাদের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে। এই ঘটনা ঘিরেও চাপানুতোর এখন সপ্তমে। বিজেপি এই খুনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেও পুলিশ দাবি করেছে এটি রাজনৈতিক খুন নয়, জানিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে বিজেপি। কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে এটিকে রাজনৈতিক হত্যা বলে দাবি করা হচ্ছে, কিন্তু সেটা শুধু মিথ্যা কথা। আপনারা বলেছেন ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে, একটি পারিবারিক ঘটনা। কে বলে দিয়েছেন সে ব্যাপারে না হলে নাইবা প্রশ্ন তুললাম। শনিবার এই ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে তাদের দলের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে নৃশংসভাবে খুনের অভিযোগ তোলে বিজেপি। বিজেপির অভিযোগ, ঘটনার দিন সকাল ও সন্ধ্যায় নিহত রাজীব বিশ্বাসের বাড়িতে যেতে দেখা গিয়েছে তৃণমূলের কাউন্সিলরের এক ঘনিষ্ঠকে। কাউন্সিলরের অফিসটা যে 3 জন ব্যক্তি চালায়, তাদের মধ্যে অশোক হালদার, স্বপন সর্দার এবং উৎপল নন্দী, এরা 3 জন রীতিমতো এই 4-5 মাস ধরে নিতাইবাবুর বাড়িতে যাতায়াত করতেন। এদের মধ্যে স্বপন সর্দার যিনি আছেন, তিনি যেদিন রাজীব বিশ্বাস আমাদের বুথ সভাপতি খুন হয় সেই দিন সকালবেলাও তাকে দেখা গেছে নিতাইয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেছে এবং বিকেলবেলা। বিজেপির আরও অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যান নিহত বিজেপির বুথ সভাপতির দাদা ও খুনে অভিযুক্ত সন্দীপ বিশ্বাস। যেদিন মার্ডার হয়েছে তারপরের দিন এটা ইলিশ উৎসব করেছে, বসে বসে খেয়েছে। কাউন্সিলর তো সব জানতেন। মার্ডার করে ওর কাছে গেছে, বলেছে ডেড বডিটা কি করে সেটিং করবো বলুন। উনি অ্যাম্বুলেন্সে করে ডেড বডি পাঠিয়েছেন হসপিটালে। ঘটনার পর 9 তারিখে আমার কাছে এসেছিল ওরা, নিতাই বিশ্বাসের ছোট ছেলে আর একটা ওর মনে হচ্ছে বন্ধু কেউ হবে হয়তো। ওই বললো দাদার এরকম ইয়ে হয়েছে, কাকিমা তুমি একটুখানি দেখবে বিষয়টা। আমি বললাম যে কি হয়েছে? তখন বলছে এরকম কে মেরেছে, কে তারপরে নড়াচড়া করছে না। আমি বললাম যে শোন, আমি তো ডাক্তার নয় আর তোরাও ডাক্তার নয়, তাহলে এক কাজ কর, হসপিটালে নিয়ে যাও। এই ঘটনাটা সম্পূর্ণই পারিবারিক, সম্পূর্ণই ভিত্তিহীন। এটা নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে বিজেপি, এটা তো ঠিক নয়। পুলিশের তরফে খুনের নেপথ্যে রাজনৈতিক যোগের কথা উড়িয়ে দেওয়া হয়েছে। ডিসিসের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে? বিজেপি লোকাল লিডার ছিল। আর বাবা বা ভাইরা কোনো রাজনৈতিক দলের মেম্বার ছিল বা সদস্য কোনো রাজনৈতিক? না কই রাজনৈতিক অ্যাক্টিভ ইনভলভমেন্ট কোনো কিছু না, অ্যাক্টিভ ইনভলভমেন্ট করা নাই। যদিও এর পাল্টা চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। গতকাল রাত্রে আপনারা থানাতে কোন তৃণমূলের নেতা গেছেন তার ডিটেল আমাদের কাছে আছে, ভিডিও আছে, প্রকাশ করে দেব। কারা গিয়ে বসে মিটিং করেছেন, কি আলোচনা হয়েছে, কিভাবে আপনারা পুলিশদের সাপোর্ট করবেন বলেছেন, সব আমাদের কাছে আছে। সেগুলো প্রকাশ্যে আসবে, আপনারা চাপ নেবেন না। বিজেপি যখন খুনের অভিযোগে সরব, তখন পাল্টা পথে নেমেছে তৃণমূলও। বিজেপির বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ তুলে সোমবার বারুইপুর থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। এটা একটা পারিবারিক ঘটনার কারণেই তার মৃত্যুটা হয়েছে, কিন্তু হঠাৎ করে বিজেপির মতো একটা রাজনৈতিক দল মৃতদেহ নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। তারা সেই রাজনীতিকরণের জন্যে তৃণমূল কংগ্রেসের নাম জড়াচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম জড়ানোর চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি
এই ঘটনার সাথে বারুইপুরের তৃণমূল কংগ্রেস কিংবা তৃণমূল কর্মীদের কোথাও কোনো যোগাযোগ নেই। অন্যদিকে দলের বুথ সভাপতিকে খুনের প্রতিবাদে সন্ধ্যায় বারুইপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপিও। বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর মামলায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সিবিআই এখন গ্যালারি শো। এই মামলা এখন সিবিআইকে দিলে গ্যালারি শো হয়ে যাবে। খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 12 জুলাই খেজুরিতে অস্বাভাবিক মৃত্যু হয় দুই বিজেপি কর্মী 22 বছরের সুধীর দাস এবং 65 বছরের সুধীর পাইকের। গত মঙ্গলবার আদালতে জমা পড়ে দুই বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট, যেখানে দেখা যায় বিজেপি কর্মী সুধীর দাসের প্রথম ও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে ফারাক রয়েছে। প্রথম রিপোর্টে উল্লেখ ছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, দ্বিতীয় রিপোর্টে লেখা দেহে আঘাতের কথা। এই অবস্থায় সিবিআই তদন্তের দাবি করছে নিহত বিজেপি কর্মীর পরিবার। সেই মামলায় সোমবার প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস এবং সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তভার সিআইডিকে দেওয়া হবে। ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে এসআইটি গঠন করবেন এডিজি সিআইডি। হোমিসাইড শাখার আধিকারিকরাও এসআইটিতে থাকবেন। আমাদের দেশে এবং রাজ্যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেটাকে পুরোপুরি জিওপার্ডাইজ করা হয়েছে। অপরাধীকে ধরা এবং শাস্তি দেওয়া, এ পুরো আমরা একটা বড় লিস্ট করে দিতে পারি, তার দরকার নেই। সেখানে দেখা যাচ্ছে যে আদতে কোনো এজেন্সি যে সে সরকারের আছে সঙ্গে, সেই সরকারের ইচ্ছাকে পূরণ করা ছাড়া অন্য কোনো কাজ করতে রাজি নয়। ইঙ্গিতপূর্ণভাবে বিচারপতি বলেন, এখনো সিবিআইকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তাই সিবিআইকে তদন্তভার দেব না। সিবিআই এখন গ্যালারি শো। এই মামলা এখন সিবিআইকে দিলে গ্যালারি শো হয়ে যাবে। আদালতের পর্যবেক্ষণটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সিবিআই কথায় কথায় সিবিআই চাই, তারপর সিবিআই হলো, খবর হলো, গ্যালারি শো হলো, সবই হলো, কিন্তু কাজ হলো না। সেটা যখন মহামান্য হাইকোর্টের মুখ থেকে বেরোচ্ছে, তাদের পর্যবেক্ষণে আসছে, তাহলে নিশ্চিতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হাইকোর্ট বলছে সিবিআইকে দেব না, কারণ ও কাজ হবে না, গ্যালারি শো বেশি হবে। অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনিও তো মানুষ, বাংলার মানুষ বহু ক্ষেত্রেই হতাশ। আমরা চাই যে কোনো এজেন্সি তারা নিরপেক্ষভাবে তদন্ত করুক। এই রাজ্যে তৃণমূল সরকারের শাসন চলছে, আইনের শাসন চলছে না। সর্বস্তরের বাংলার মানুষ মনে করেন যে তখন কেন্দ্রীয় এজেন্সিগুলোর দায়িত্ব যত দ্রুত সম্ভব জিনিসগুলিকে সামনে এনে শেষ করা। আমরাও মনে করি এই বিষয়ে গ্যালারি শো না করে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটিকে নির্ণায়ক বিন্দুতে নিয়ে যাওয়া উচিত। মঙ্গলবার এই মামলা নিয়ে চূড়ান্ত নির্দেশ দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একদিকে হত্যাকাণ্ড, বাড়িতে ঢুকে খুনের অভিযোগ, এরই মধ্যে জীবনদায়ী ওষুধের গুণমান নিয়ে ফের উঠল প্রশ্ন। ফের প্রশ্নের মুখে পড়ল একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা। নতুন করে 39টি ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। খুচরো ও পাইকারি বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জুলাই মাসে বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা ওষুধের নমুনার পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় বহু ওষুধের গুণগত মান সন্তোষজনক নয়। সেই পরীক্ষার ফলাফল দেখেই এই নির্দেশ জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। কোন কোন ধরনের ওষুধের নমুনা পরীক্ষায় ফেল করেছে? সূত্রের খবর, দেখা গেছে হিমাচল প্রদেশের একটি সংস্থার তৈরি প্যারাসিটামলের ব্র্যান্ড জাল। ওই রাজ্যের আরেকটি সংস্থার অ্যান্টিবায়োটিক আজিথ্রোমাইসিন ট্যাবলেট জলে গুলছে না। সেখানকার একটি সংস্থার তৈরি কানের সমস্যার ট্যাবলেটের ভয়াবহ অবস্থা, ট্যাবলেটে খয়েরি রঙের ছোপ ছোপ দাগ। আবার আরেকটি সংস্থার তৈরি মানসিক অসুখের চিকিৎসায় ব্যবহৃত ট্যাবলেটেরও একই হাল, খারাপ মানের ওষুধ জলে মিশছে না। হৃদরোগে আক্রান্তদের চিকিৎসার অতি গুরুত্বপূর্ণ ওষুধ অ্যামলোডিপিন হিমাচল প্রদেশেরই এক সংস্থার তৈরি, সেই ট্যাবলেটও জলে গুলছে না। একই অভিযোগ পাঞ্জাবের একটি সংস্থার বিরুদ্ধেও। দেখা গেছে সেই সংস্থার তৈরি খাদ্যনালীর আলসারের ট্যাবলেট র্যাবিপ্রাজল জলে মিশে যাচ্ছে না। মধ্যপ্রদেশে তৈরি একটি সংস্থার সোডিয়াম ক্লোরাইড ইনজেকশনে ভাসছে দূষিত পদার্থ। সেখানকার একটি সংস্থার তৈরি কৃমি এবং পরজীবী সংক্রমণ ঠেকানোর ওষুধের 3টে নমুনা ফেল করেছে ত্রিপুরাতে। ট্যাবলেটের কোনো নমুনায় জলে মিশছে না। আরেক সংস্থার তৈরি প্যারাসিটামল ইনজেকশনের ভায়ালে আবার দূষিত পদার্থের হদিশ মিলেছে। অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা প্রত্যেক মাসেই একটা লম্বা লম্বা লিস্ট পাচ্ছি, কখনো 30, কখনো 150, কখনো 39, যে এই যে অত্যন্ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ, যেগুলো আমরা ডে টু ডে বেসিসে প্রত্যেক দিন আমরা পেশেন্টদের নানাবিধ কমন ডিজিজের ট্রিটমেন্টের জন্য লাগাই,
যদি মার্কেটে এই ওষুধগুলো থেকেই যায় তাহলে কি হবে, যে ওই জেনেরিকের মধ্যে ওষুধের দোকানদার যেটাতে লাভ তার সব থেকে বেশি থাকবে সেগুলিই ও সবসময় বিক্রি করার চেষ্টা করবে। তার ফলে গুণমান সব থেকে কম যে ওষুধ সেটাই কিন্তু বাজারে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। দেখা যায় একটা কোম্পানি তার একটা প্যারাসিটামল, ব্র্যান্ডেড প্যারাসিটামলে গুণগত মান খারাপ হলো, আমরা চেষ্টা করি যে ওর যদি কোনো ওষুধ থাকে দেখি যে পাঠানো যায়, বা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি যে যদি স্যাম্পল পাঠিয়ে আরেকবার টেস্ট করে আনা যায় আমাদের সন্দেহ নিরসনের জন্য। এছাড়া আমাদের সরকারি সেটআপে একটা রুটিন কোয়ালিটি ইন্স্যুরেন্স প্রোগ্রাম চলে। এছাড়া একাধিক কেন্দ্রীয় সরকারি কোম্পানির ওষুধও পরীক্ষায় ফেল করেছে বলে দাবি। যেমন হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্সের তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশন ফেল করেছে ওয়াটার টেস্টে। খারাপ মানের কারণে ফেল করেছে কেন্দ্রীয় সরকারি ওষুধ সংস্থা কর্ণাটক অ্যান্টিবায়োটিকের ক্যালসিয়াম এবং ভিটামিন ট্যাবলেটও। যখন সেই ওষুধটা আজকে খাচ্ছে রোগী, সেই রোগী জানতেই পারছে না যে এটা ওষুধটা জাল, হয় এটাতে কোনো কাজ হবে না, অথবা এতে খারাপ কিছু হতে পারে। এই দুই হিসেবে আজকে খুবই আতঙ্কের মধ্যে আমরা সামগ্রিকভাবে রয়েছি। সরকার একদম সাধারণভাবে উদাসীন। সারা ভারতবর্ষে একটা ওষুধের এই ড্রাগ টেস্টিংয়ের ল্যাবরেটরি, একটা আধুনিক পূর্ণ ব্যবস্থা সহ ল্যাবরেটরি মাত্র 5টা, আর আমাদের রাজ্যের যে স্টেট ল্যাবরেটরি সেটা একটা ভগ্নপ্রায় দশাতার, একটা পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে। এই যে পরিস্থিতি, আসলে সরকার এই প্রশ্নে যথাযথ তার যা করার কথা আর কি, সেই জায়গা থেকে সরকারের কিন্তু ভূমিকা খুব লজ্জাজনক। জলে মিশে না যাওয়ায় ফেল করেছে উত্তরাখণ্ডের সংস্থার তৈরি রক্ত, বোন ম্যারো, বাত, হাঁপানি সহ একাধিক রোগের চিকিৎসায় ব্যবহৃত ডেক্সামেথাসন ট্যাবলেট। সেই সঙ্গে আবার ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। কর্ণাটকে ফেল করেছে এই সংস্থার স্যালাইনের জোড়া নমুনা। যে ওষুধ জীবন রক্ষা করে তারই গুণগত মান নিয়ে প্রশ্ন। জীবনদায়ী ওষুধেই জীবন নিয়ে টানাটানি, তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ? এবিপি আনন্দ।